লাইট, ক্যামেরা, অ্যাকশন, যেটা এইমাত্র ইন্দ্র বলল। আমরা এই যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডগুলো ৩ টে, সেগুলো আমরা যখনই শুনি তখনই আমরা জানি যে এটা একটা সিনেমা জগতের একটা টার্ম, যেটার সঙ্গে পুরো সিনেমা ইন্ডাস্ট্রি এটা সঙ্গে পরিচিত। এবার পুরো ইন্ডাস্ট্রি মানে বুঝতে পারছেন অনেক বড় একটা জায়গা, অনেক, অনেক বড় একটা সেক্টর। কিন্তু আমরা যদি এমন একটা ব্যক্তিকে যদি আমরা ভাবি যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, এই ৩ টে ওয়ার্ড, যিনি নিজে একদম সিনেমা ইন্ডাস্ট্রির একমাত্র, আমার মনে হয় খুব বেছে, বেছে যদি কোনো মানুষকে খোঁজা হয়, আমার নলেজে সেরকম ব্যক্তি আসছে না, যিনি এই ৩ টেকেই কভার করতে পারেন, ফিট হতে পারেন। যিনি লাইট নিয়ে অসম্ভব তার যে ক্রিয়েশন রয়েছে, লাইট ডিজাইন রয়েছে, দেশে পুরো ছড়িয়ে আছে তার কাজ। আমরা দুর্গাপুজোতেও তার কাজ দেখেছি। সিনেমাটোগ্রাফারের যখন কথাবার্তা বলবো, মানে ক্যামেরা নিয়ে যখন আমরা কথাবার্তা বলছি, তো তার যে ফিল্ম, তার ফিল্ম আমি নামগুলো পরবর্তীকালে আমি করব। আপনারা সবাই যারা এখনকার জেনারেশন বা আগের জেনারেশন খুব ভালো করে জানতে পারবেন যে তার বানানো এবং ডিরেকশন, এটাও অনেক বড় একটা চ্যাপ্টার, যেটা তিনি নিজের কাঁধে খুব ভালোভাবে সাবলীলভাবে করে যাচ্ছেন। তিনি হচ্ছে প্রেমেন্দু বিকাশ চাকি। আজকে আমরা আসতে পেরেছি, আজকে ওনার যে বাড়ি রয়েছে গল্ফ গ্রিনে, সেখানে আমরা আজকে ওনার বিষয় নিয়ে জানবো। বিশেষ করে এই ৩ টে সেকশন নিয়ে তো জানার চেষ্টাই করব, ৩ টে বিষয় নিয়ে, এবং মানুষ হিসেবে তিনি কেমন সেটাও আমরা চাক্ষুষ হব। আমাদের পার্সোনাল কিছু লোভ রয়েছে, সেটা হচ্ছে ওনার যে আগেকার যে ক্যামেরা কীভাবে কাজ করতো, সেগুলো একটু দেখারও ইচ্ছা আমাদের মধ্যে রয়েছে। সব কিছুই জানবো। নমস্কার, দ্য ডিজাইন পডকাস্টে আপনাকে অনেক অনেক স্বাগত। ৩৫ টাকার একটা ক্যামেরা থেকে ইন্ডাস্ট্রির প্রথম রেড ক্যামেরা যিনি চালান, তিনি হচ্ছেন আপনি। এই আমি সিনেমাটোগ্রাফারের যদি পার্ট নিই, কিভাবে আপনার এই ট্রানজিশনটা হলো, আপনি দেখলেন এই পুরোটা, আমাদেরকে যদি ছোট্ট করে দর্শকদের বোঝানো হয়। আকফা ক্লিক ফ্রি। আমার ঠাকুরদাদা কথা দিয়েছিলেন যে অঙ্কে যদি আমি ৯০-এর বেশি পাই তাহলে আমাকে ক্যামেরা কিনে দেবেন। আমি জীবনে প্রচুর চেষ্টা করে ওই একবারই আমি অঙ্কে ৯০-এর ঘরে পেয়েছি নম্বর। তাছাড়া কোনো বিষয়ে কোনো দিন আমি অত নম্বর পাইনি। আমি অত্যন্ত সাদামাটা ছাত্র। ওই ক্যামেরা কিনে দেবে সেই লোভেই আমি সেবার পেয়েছিলাম, এবং আমার মনে হয় সেটা বোধহয় সম্ভবত ১৯৭৫ ওইরকম সময় আমার ক্যামেরাটা কিনে দেওয়া হয় ৩৫ টাকা দিয়ে, আকফা ক্লিক ফ্রি। এটা দিয়ে আমার হাতে খড়ি। এইটা দিয়ে যখন আমি ছবি তোলা শুরু করি, করতে, করতে আমি স্কুল জীবনেই আমার মনে হলো যে আমি যে ছবিটা তুলছি আর যে স্টুডিওতে গিয়ে প্রিন্ট করছি, তার মধ্যে অনেক ফারাক থাকছে। আমি যেটা মনে করছি যে এটা একটু অন্যরকম হওয়ার কথা, হচ্ছে না কেন? তখন আমি আ নিজেই আ প্রিন্ট করা শুরু করি, ছবি প্রিন্ট করা। এবং পরবর্তীকালে বিভিন্ন রকম ক্যামেরার ভেতর দিয়ে যখন এসছি, একটা দীর্ঘ সময় আ আমি প্রিন্ট করতাম, এবং আমার আ বেডরুমটা ছিল প্রায় ল্যাব। সেখানে মানে আমার বিয়ের পর আমার বেডরুমে এসে আমার স্ত্রী কি করে থাকবেন, তখন মানে চিন্তা হয়ে গেল যে এদিকে মেশিন, এদিকে ট্রে, ঘরে একটা কেমিক্যালের গন্ধ। আ তখন সব ঠিকঠাক করা হলো। সুতরাং ফটোগ্রাফির ভেতর দিয়েই আমার যাতায়াত, এবং যেহেতু ফটোগ্রাফিটা আমার নেশা ছিল, সুতরাং এটা যখন আমার কাছে পেশা হয়ে গেল, তখন আমি আলাদা করে কোনোদিন সিনেমাটোগ্রাফি বা সিনেমাতে আমার আলাদা করে কোনোদিন চাপ আসেনি। কারণ আমার তো এটা নেশা। একটা মানুষ যদি নেশার জিনিস ঠিকমতো পেয়ে যায়, তাহলে আর তার কাছে কি চাহিদা থাকবে? সুতরাং আমার তো নেশাই ছিল ফটোগ্রাফি। আমার সেটা পেশা হয়ে গেছে। তো পেশা হয়ে যাওয়ার ফলে আমার তো কোনো আলাদা করে চাহিদা তৈরি হয়নি। বরঞ্চ আমি পেশাদারিত্বে আরো দায়িত্ব নিয়েছি। আস্তে, 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 আস্তে নিজেকে, কারণ আমরা যখন শুরু করি আমাদের ফটোগ্রাফি, তখন সেটা ছিল সেলুলয়েডের একটা যুগ। সেলুলয়েড থেকে আস্তে, 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 আস্তে আমরা চলে এলাম ডিজিটাল মিডিয়াতে, এবং সেলুলয়েড এবং ডিজিটাল মিডিয়া আমরা বলছি ফটোগ্রাফি ঠিকই, কিন্তু ফটোগ্রাফির একটা বিরাট জার্নি,
এবং সেখানে বহু লোকই আছেন, বহু মানুষ আছেন যারা নিজেদের সেইভাবে সময়ের সাথে আপগ্রেড করতে পারেননি, কিন্তু আমরা বাধ্য হয়েছি, কারণ ফটোগ্রাফিতে আমি থাকবো বলে, আমি ফটোগ্রাফি নিয়ে কাজ করব বলে, আমি সিনেমায় থাকবো বলে আমাকে বাধ্য হতে হয়েছে এটাকে ধরে রাখার জন্যে। যে কারণে আমাকে শুটিং সেরে এসেও আমাকে নতুন প্রজন্মের সাথে আড্ডা মারতে হয়েছে। তারা কি ভাবছে, তারা কিভাবে কাজ করছে, নতুন নতুন ম্যাগাজিন পড়তে হয়েছে, নতুন নতুন লোকেদের সাথে মেলামেশা করতে হয়েছে। এবার সেই নিজেকে তৈরি করার জন্যে সবসময় যে আমি আমার শহরের মধ্যেই আবদ্ধ ছিলাম তা নয়। আমার এই শহর ছেড়ে, যেহেতু সেলুলয়েডে কাজ যখন হতো তখন আমাদের বম্বেতে যেতে হতো, সাউথে যেতে হতো, চেন্নাই, হায়দ্রাবাদ। আমি গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী, মানে টেকনিশিয়ানদের সাথে আমার মেলামেশা করার একটা সুযোগ হয়েছে, এবং তাদের মাধ্যমে আমি নন ইনস্টিটিউট, আমি কোনো ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করে সিনেমা শিখিনি। সুতরাং আমাকে মধ্যবিত্ত মেধার মধ্যে দিয়ে যাদেরকে এই জায়গায় পৌঁছতে হয়, তাদেরকে একমাত্র তাদের হাতিয়ার হচ্ছে পরিশ্রম। সুতরাং আমাকে পরিশ্রম করতে হয়েছে। আমরা যখন দুটো ওয়ার্ড শুনলাম, একটা ওয়ার্ড তো অবশ্যই সেলুলয়েড, যারা আমরা হুম, ডিজিটালি আমরা দেখেছি, কখনো ওইভাবে কখনো দেখিনি সেলুলয়েড একটা ব্যাপারটা কি, হুম। ওইটা বোঝার চেষ্টা করব। সেলুলয়েডটা হচ্ছিল ফিল্ম বেস, আর যখন আমরা ডিজিটালি যেটা শ্যুট করছি, এটা তো আমরা একটা এখন চিপ, সেখানে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড সেটাকে পুরোটা ক্যাপচার করছে। ফিল্মে আমরা যখন শ্যুট করতাম তখন ফিল্মের একটা ল্যাটিচিউড থাকে। মানে সে কতটা ওভার এক্সপোজ নিতে পারবে, কতটা আন্ডার এক্সপোজ দিতে পারবে, তার একটা ল্যাটিচিউড ভার্সন আছে। আস্তে আস্তে ডিজিটাল মিডিয়াতে সেই ল্যাটিচিউডটাকে আনা হচ্ছে যে এতটা বার্ন হলে পরেও সে দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে, ইনফরমেশন থাকছে হুম। ফ্রেমের ভেতরে। এই যে ইনফরমেশন থাকছে ডিজিটালি, ফিল্মের এই ক্যালকুলেশনটা ছিল আলাদা। আমরা এখন, মানে আমাদের কি হচ্ছে, ডিজিটাল আসাতে আমাদের সুবিধা হচ্ছে হলো কি, শ্যুট করার পরে আমরা অনেক কিছুই ল্যাবে বসে করতে পারি, মানে পোস্ট পোস্ট প্রোডাকশনে। প্রোডাকশনে। কিন্তু যখন সেলুলয়েড ছিল, সেলুলয়েডের সময় শুটিং টাইমটা ছিল পিওর ফিজিক্স, আর আফটার শুটিং যখন আমরা ল্যাবে যাচ্ছি সেটা ছিল পিওর কেমিস্ট্রি। হুম। অর্থাৎ পুরো বিজ্ঞানটা না জানলে পরে তখন সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফি করাটা একটু টাফ ছিল। এখন যতটা সহজ হয়েছে ঠিক ততটা নয়। এবার হচ্ছে হলো যে 24-25 এফপিএস যেটা, সেটা হচ্ছে হলো যে আমাদের একটা সময় যখন সিনেমা শুরু হয়, সিনেমার শুরুতে তো কোনো সাউন্ড ছিল না, সুতরাং কোনো প্রবলেম ছিল না। কিন্তু যখন সাউন্ড এলো তখন সমস্যাটা শুরু হলো যে আমরা যদি প্রাচীন সিনেমাগুলো দেখি তখন দেখবো যে মানুষগুলো কিরকম হেঁটে চলে হুম। যাচ্ছে, এদিক দিয়ে দৌড়ে যাচ্ছে, এইভাবে এইভাবে। এবার ঘটনা হচ্ছে হলো যে এই যে পুরো জিনিসটা, তার কারণ হচ্ছে হলো যে আমরা যে ক্যামেরায় ফিল্মটা দিয়ে শ্যুট করছি, সেই শ্যুট করার সময় কেউ হয়তো সেটাকে 18 ফ্রেমে করে দিয়েছে, আচ্ছা। কেউ হয়তো সেটাকে 21 ফ্রেমে করে দিয়েছে, কেউ হয়তো সেটাকে 16 ফ্রেমে করে দিয়েছে। কিন্তু যখন সাউন্ড এলো, সাউন্ড তো ওইভাবে ভ্যারি করতে পারে না। সুতরাং সাউন্ডকে যদি সিনেমার সাথে রাখতে হয় তাহলে পরে তার একটা বিজ্ঞান আছে। মানে আমরা যদি দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, হুম। তাহলে বিদ্যুৎ চমকাচ্ছে দেখে আমরা কানে হাত দিচ্ছি, কারণ জানি এরপর সাউন্ড আসছে। তাহলে আলো আগে আসে, শব্দ পরে আসে। তা সিনেমার ক্ষেত্রে যখন আমি কথা বলছি তখন তো আলো আমাকে আগে দেখছে, পর্দায় আমি আগে আসছি, কিন্তু আমার কথা পর্দায় যাবে কি করে? তাকে তো ম্যাচ করাতে হবে। সে কারণে তখন সারা পৃথিবীতে নিয়ম হয়ে গেল যে মাস্টার রুল 24 এফপিএস, মানে 24 ফ্রেম পার পার সেকেন্ড সেকেন্ড। শ্যুট করতে হবে। আচ্ছা। তাহলে এই 24 ফ্রেম পার সেকেন্ডসে যদি শ্যুট করা যায় তাহলে পরেই এই ফিল্মের সাথে সাউন্ডকে ম্যাচ করানো যাচ্ছে, আদারওয়াইজ ম্যাচ হবে না।
সে কারণেই 24 ফ্রেমস। এখানে আমার শুরুর দিকের কিছু ক্যামেরা রয়েছে। আচ্ছা। যেমন ধরো আমার জীবনের ১ম ক্যামেরা যেটা বলছিলাম, ৩৫ টাকার। ৩৫ টাকার ক্যামেরা এটা। এটা দিয়ে শুরু। এটা হচ্ছে ক্লিক 3। ক্লিক 3, হ্যাঁ, এটা শাটার পড়ছে এখনো সবকিছুই। এটা হচ্ছে আমার ১ম 120 ফরম্যাটের ক্যামেরা, আচ্ছা। আকফা। আ এবার এখানে সবই 120। এইটা দেখো, এটা হলো মুভির ১ম দিকের ক্যামেরা। মানে এটা মুভির ১ম দিকে মানে আমাদের। এটা সুপার 8 ক্যামেরা। এটা? হ্যাঁ। তো আচ্ছা, বুঝলাম। এটা হচ্ছে মুভি ক্যামেরা? মুভি ক্যামেরা শুধু নয়, এটা হচ্ছে সুপার 8 ক্যামেরা। আজকে যে টেলিভিশনে প্রোগ্রাম দেখছো, ও, এর ১ম দিকে কিন্তু এই ক্যামেরাতে প্রচুর শুট করা হয়েছে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবং এটা হাত দিয়ে, মানে এটা দম দিয়ে চালালে পরেই চলতো। এটা যে বেল এন্ড হাওয়েল? হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর এটা দিয়ে দেখতে হতো, তাই তো? হুম, এটা হচ্ছে- আচ্ছা, এটা হচ্ছে সুপার 8। হুম, এটা সুপার 8 ক্যামেরা। এটা সেই সময় সুপার 8 ছবি হতো, যেটা। আর সুপার 8টা হলো এই যে 16 এরও পরের ভার্সন। পরের ভার্সন এটা। আর এইটা একটা দেখো, এটা ইন্টারেস্টিং ক্যামেরা। এটাও এটাও একটা, ক্যামেরা? হ্যাঁ, এটা 120 ক্যামেরা একটা। এটাও দেখো, এটাও ক্যামেরা। ব্লক করে। এগুলোর কি এখন কাজ হয় এগুলোতে? মানে কাজ করা যাবে এগুলোতে? না এখন করা যাবে, কিন্তু সেই এগুলো ফিল্মগুলো থাকতে হবে। মানে ফিল্ম, তোমার এই ফিল্ম পাবে কোথায়? তো 120 ফিল্ম দরকার। এই দেখো, এটা কোডাকের ক্যামেরা। হুম। এটাও একটা ক্যামেরা। মানে স্টিল ক্যামেরা? হ্যাঁ, এগুলো সবই স্টিল সবই ক্যামেরা। স্টিল? এটাও স্টিল ক্যামেরা, বক্স। তো আগে ক্যামেরাগুলো সব এরকম দেখতে ছিল, এখন সব ক্যামেরাগুলো এরকম হয়ে গেছে না? এরকম? এইখান দিয়ে দেখতে হতো, আচ্ছা, আচ্ছা। এইখান দিয়ে দেখতে হতো, কারণ এগুলো রেঞ্জ ফাইন্ডার। রেঞ্জ ফাইন্ডার এগুলো? কারণ এখানে লেন্স পেরিস্কোপের মতো এখানে চলে আসবে, এবং এইটা দিয়ে আমাকে মেজার করতে হবে, করে ছবি তোলা। এগুলো সেই সময়কার হিসেবে। এখন এটা আরেকটা মজার, এটা রেখে দিয়েছি স্মৃতি হিসেবে, জানি না ও, কতটা কাজে লাগবে। কোডাকের? এটা হচ্ছে কোডাক। সেই সময় যেটা দিচ্ছে, দেখো, এই ক্যালেন্ডারটা জাস্ট ফর আমার পিবি চাকি। ও, এই পুরো যত ছবি রয়েছে সব হচ্ছে পিবি চাকি? দেখো, জাস্ট আমাকে ডেডিকেট করছে কোডাক। আচ্ছা। আর এই দু এগুলো হাজার নয় কোন জায়গার এগুলোর? এটা বিভিন্ন বিভিন্ন জায়গার? এটা কোডাক কোডাক ইয়ে করেছে, হ্যাঁ, ডেডিকেট করেছে? হ্যাঁ, কোডাক। আসলে মহুলবনি সেরেং যখন করি, হুম। তখন মহুলবনি সেরেং কোডাক স্পেশাল শো করেছিল অস্ট্রেলিয়াতে। ঠিক। সেখানেও দেখানো হয় সেখানকার ফিল্ম মেকারদের, যে আমার ফিল্মের, কারণ অধিকাংশ টাই হলো আউটডোর, এবং অধিকাংশই অন্যরকমভাবে শ্যুট করা। ওটা হচ্ছে আমার প্রথম ডিজিটাল ক্যামেরা আচ্ছা, প্রথম ডিজিটাল ক্যামেরা। কোডাকের। তার আগে আমি ডিজিটাল ইউজ করিনি। এটাই হচ্ছে আমার প্রথম ডিজিটাল তাহলে এখন ক্যামেরা। কি ক্যামেরা ইউজ হয়? এখন দুটোই ইউজ করি। একটা ক্যানন আর একটা সনি। আচ্ছা, মডেল বললে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তারাও একটু ইন্সপায়ার্ড হবে সেই ক্যামেরা নিয়ে, যদি করতে পারে। আমি খুব একটা মডেলে বিশ্বাস নেই। আচ্ছা। আমি টেকনোলজিতে আমি খুব একটা, আমার মনে হয় টেকনোলজি অনেক পরে। আমার ঠিক। আগে একটা মডেল দিয়ে অনেকেই ভালো ছবি তোলেন। আমার সেই মডেলে আমার ভালো ছবি নাও উঠতে পারে। বুঝতে পেরেছি। হ্যাঁ, মডেলে কিছু যায় আসে না, বা কোম্পানিতেও কিছু যায় আসে না। এবং আসল জিনিস হলো ছবি তোলা। সেটা যে ক্যামেরায় যেভাবে ইচ্ছে ছবি তোলা যায়। আচ্ছা, আমি যে ক্যামেরাটা ইউজ করছি সেটা পেলেও তো আপনি এটা মানে এটা 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 তো একটা বিশেষ পারপাসে? পারপাস রয়েছে এর।
ঠিক। এবং সেই পারপাসের জন্যে তো অবশ্যই এই ক্যামেরাটাই প্রয়োজন। এই ক্যামেরাটা তখন তখন প্রয়োজন। তখন তো এটাই হবে। কিন্তু আজকে যখন এখন তো আমি প্রায়ই আ স্টিল করি না। সুতরাং আমি যখন আ আ মানে মুভি করি না। কিন্তু আমি যখন বেরোচ্ছি, ঘুরছি, যাচ্ছি কোথাও, তখন আমার সাথে আমার স্টিল ক্যামেরা ইনফ্যাক্ট শুটিং এর সময় আমার কাছে আমার স্টিল ক্যামেরা থাকে। একটা ক্যামেরা থাকবে। আমার থাকে। আমি আর নিজের মতো করে সেটা লেন্স শুট কটা করি। থাকে? এখন অনেক লেন্স নিয়ে ঘুরি না। আমি এখন যেহেতু ক্যামেরা এখন অনেক আপডেট হয়ে গেছে, ঠিক। সুতরাং আমি চেষ্টা করি সিঙ্গেল একটা জুম যাতে আমার নড়াচড়া বেশি না করতে হয়। বা আমি যেহেতু আ আ পোর্ট্রেট আমি একটু বা স্ট্রিট ফটোগ্রাফিতে বেশি আ ঠিক, ঠিক। অভ্যস্ত। সুতরাং বিষয়ের কাছে গিয়ে তাকে জানান দিয়ে ছবি তোলাটা আমি খুব একটা পছন্দ করি না। বরঞ্চ আ কনসিয়াস নেই সেই সময় আমি যদি তার ছবি তুলি, দূর, দূর থেকে। হ্যাঁ, তাহলে একটা মুড পাওয়া যায়। কিন্তু যখন সে কনসিয়াস হয়ে যাচ্ছে তখন মেকানিক্যাল একটা মুড সেটা উম খুব একটা আ আমার কাছে খুব একটা প্রিয় বিষয় নয়। যারা নতুন সিনেমাটোগ্রাফার হচ্ছেন, তারা কি নিজেদের মোবাইল দিয়ে তারা নিজেদের প্র্যাকটিসটা কি চালিয়ে যেতে পারবে? যদি তাদের ক্রিয়েটিভ সেন্সটা থাকে? যা ইচ্ছে তাই দিয়ে করতে পারে। ওটা কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। টেকনোলজি হলো আমি বললাম না, টেকনোলজি কখনো একটা জায়গায় গিয়ে হয়তো উম টেকনোলজির জন্যে হয়তো বেশি পরিশ্রম করতে হতে পারে। কিন্তু টেকনোলজি নেই বলে হুম, আমি আমার কাজটা করতে পারলাম না, সেটা হতে পারে না। কারণ টেকনোলজি তো নিজে স নিজে একটা আর্ট ফর্ম তৈরি করবে না। সেটা তো একটা আর্টিস্ট করবে। ঠিক। সেক্ষেত্রে আমি কেন আমার ক্রিয়েটিভিটিকে আমি বলব, আমি পারলাম না কারণ আমার ওই ক্যামেরাটা ছিল না। আমি পারলাম না কারণ আমি ওই লাইটটা পাইনি। না, এটা হতে পারে না। আমি পারলাম না কারণ আমি পারিনি জিনিসটাকে ধরতে। সেটা সে ক্যামেরা দিলেও পারবে না। সেটা সমস্ত সুযোগ সুবিধা দিলেও সে পারবে না, যদি না পারে। আমি সিনেমাটোগ্রাফারের যে জীবনটা রয়েছে সেখানে যারা আমি আমাদের দর্শকদের ক্ষেত্রে বলব যে খুব ফেমাস সিনেমা যেমন ধরুন প্রভাত রায়ের 'শুভদৃষ্টি' মানে আমি যেগুলো সব মানুষ চিনতে পারবে সেরকমই কিছু নাম করছি। সবথেকে ইন্টারেস্টিং সিনেমা যেটা হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' এইটাও কিন্তু আপনার সিনেমাটোগ্রাফি। ওই সময়ে ফ্লোরে কিরকমভাবে কাজ হতো একটু যদি জানতে পারি? প্রভাত রায়ের সাথে আমার দীর্ঘদিনের সিনেমা যাপন। তাকে আমি মনে প্রাণে গুরু বলেই মানি। কারণ তার কাছ থেকে আমি বহু কাজ শিখেছি। আ বহু রকমভাবে শিখেছি এবং তার আশীর্বাদেই আমি অন্ততপক্ষে অ্যা পরিচালক হিসেবে আসতে পেরেছি এবং আমার সুবিধা হলো যে আমি বিভিন্ন ধরনের পরিচালকদের সাথে কাজ করেছি। হ্যাঁ? হুম, আমার ক্যারিয়ারে। সেটা কখনো অপর্ণা সেন, কখনো অঞ্জন দত্ত, প্রভাত রায়, রবি কিনাকি, রাজ চক্রবর্তী, শেখর দাস, নানান ধরনের এবং নবাগত প্রচুর যাদের ডেবুটেন্ট ফিল্মও আমার হাত দিয়ে করা। এর ফলে সুবিধা হয়েছে কি যে আমি নিজেকে তৈরি করতে পেরেছি। কারণ আমি এক জায়গা থেকে শিখেছি সিনিয়রদের কাছে। আর যারা নতুন আসছে তাদেরকে আমি শেখাতে চেষ্টা করেছি। যার ফলে আমি যখন ডিরেক্টর হিসেবে কাজ করছি, তখন অনেকটা রাস্তাই আমি দেখেছি যে এর ওর ঘাড়ে বন্দুক চালিয়ে আমার কাজ শেখা হয়ে গেছে। সুতরাং এবার আমি একটু মস্তানি করতে পারি। যদিও আমার মস্তানি করার কোনো ইচ্ছা নেই। যাই হোক, মানে একটা হঠাৎ তকমা নিলাম যে ডিরেক্টর। একটা হঠাৎ করে তো তকমা নিলে হয় না। কাজটা জানতে হয়। তা আমার মনে হলো যে এবার আমি কাজটা শিখেছি এবং আমি ডিরেকশন দিতে পারি। এবার সিনিয়র ডিরেক্টর যারা প্রভাত রায়ের মতো ব্যক্তিত্ব তাদের কাছে শেখার জিনিস হলো তারা ঠিক জানতেন যে কিভাবে আর্টিস্ট হ্যান্ডেল করতে হয়। কিভাবে তাদেরকে দিয়ে অভিনয়টা বের করে নিতে হয়। কারণ আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আমি যাচ্ছি কাজ করতে। কিন্তু আমি তো কাজটা করছি না। আমি একজন শিল্পীর ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল। হুম। তা সেই শিল্পীকে দিয়ে আমার সেই কাজটাকে বের করে আনতে হবে।
তাকে যদি আমি প্রপার কমিউনিকেট করতে না পারি তাহলে সে কোনোদিনই অভিনয় করতে পারবে না। সে যাবে হচ্ছে হলো সি মাইনর, আমি হচ্ছি হলো ডি শার্প, এরকম একটা ব্যাপার হবে। আমাকে দুটোর সঙ্গতটা যাতে এক হয়, তার জন্য একজন পরিচালককেও কিভাবে একটা আর্টিস্টকে কমিউনিকেট করবেন সেটা ভীষণ নির্ভর করে, এবং তাহলে পরেই একটা আর্টিস্ট কিন্তু তার আউটপুটটা দিতে পারবে, হুম। এবং তখনই একটা সিনেমা তৈরি হয়। হ্যাঁ, কারণ বিচ্ছিন্ন মানে সিনেমার নিজস্ব কোনো ফর্ম নেই। অভিনয় একটা ফর্ম, সিনেমাটোগ্রাফি একটা ফর্ম, আর্ট ডিরেকশন একটা ফর্ম, মিউজিক একটা ফর্ম, অ্যাক্টিং একটা ফর্ম। তো এই সমস্ত ফর্মগুলোকে নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যদি প্রত্যেকটা ফর্ম সম্পর্কে যদি আমার ন্যূনতম ধারণা না থাকে, তাহলে পরে আমার সিনেমাতে সেটাকে নিয়ে এসে একটা ভালো সিনেমা করার পক্ষে খুব অন্তরায় হয়। সেক্ষেত্রে আমাদের কি হয়, সবাই যেসব ফর্ম জানে বা ভীষণ অভিজ্ঞতা নয়, অনেক নতুন পরিচালক আসতো, তারা এসে যখন কাজ করতো তাদেরকে রীতিমতো বোঝাতে হয়েছে যে ভাই তুমি এটা করো না, বা এটা এইভাবে করলে পরে ভালো হয়, বা আমার মনে হয়েছে যে তুমি এটা মানে এটা একটা সময় অবধি মানুষ নেয়। কিন্তু এখনকার প্রজন্ম অত জ্ঞান শুনতে রাজি নয়। তারা যেটা ভাববে সেটা করবে। কিন্তু আগের প্রজন্মে, বিশেষত আমার থেকে যারা সিনিয়রও আমরা কাজ করেছি যখন, সেখানেও গিয়েও যদি বলেছি যে আমার মনে হচ্ছে স্যার এটা যদি এভাবে একটা করা যায়, তা আমাদের তাকিয়ে হ্যাঁ, হতে পারে, খুব ভালো, খুব ভালো সাজেশন, করো। আচ্ছা, আমি যদি এখন বলি যে প্রেমেন্দ্র বিকাশ চাকি অ্যাজ এ ডিরেক্টর, একজন যে নতুন, যে সিনেমাটোগ্রাফির কাজ করছে, কাট বলে দিল, অলরেডি সিন চলছে, সিনে কাট বলে দিল অ্যাজ এ ডিরেক্টর প্রেমেন্দ্র বিকাশ চাকি। তখন যদি ওই জুনিয়র যিনি আছেন, জুনিয়র না আর নতুন সিনেমাটোগ্রাফার, স্যার একটু কি আমি আরেকবার ট্রাই করতে পারি, হুম। তাহলে তখন কি রিয়াকশন থাকবে? অবশ্যই আমি এখন তো আমি আমার জুনিয়রদের নিয়েই কাজ করি। একজন টেকনিশিয়ান হিসেবে আমি আমার কাট বলার অধিকার আছে, অবশ্যই। কিন্তু একটা কাট বলার আগে আমাকে কিন্তু ভাবতে হবে যে আমি এতগুলো ইমোশনকে কেটে দিচ্ছি। সুতরাং এই কাট বলাটা কিন্তু একটা বিরাট দায়িত্বশীল কাজ। ডিরেক্টরের, ডিরেক্টরের বা একটা আমি যখন একজন সিনেমাটোগ্রাফার। সিনেমাটোগ্রাফার, আমিও যখন কাট বলেছি, আমার সেই দায়িত্বটা থাকা দরকার যে কেন কাট বললাম? মানে একজন অভিনেতা যখন অভিনয় করছেন, সে যখন একটা চরিত্রের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছেন, সে যখন সংলাপ নিয়ে, তার কতগুলো অঙ্ক আছে। আমি হঠাৎ করে যদি কাট বলি, কারণ কি? না চুলটা একটু সরে গেছে, বা আমার আলোটা ওখানে মিস করেছে। আচ্ছা। টোটাল সিনেমাতে সেটা কোথাও ওয়ার্ক করে না। আমার ওয়ার্ক করে ওই পার্টিকুলার মুডটার উপরে। আমার ফ্লোরে যখনই এরকম কিছু হয়েছে, যদি সেটা যুক্তিসম্পন্ন হয়, আমি অ্যাকসেপ্ট করেছি। কিন্তু এমনও হয়েছে, আমাকে বলা হয়েছে, "এটাকে কেটে দাও।" আমি তাকে বলছি, "দাঁড়াও।" শট শেষ হয়েছে, আমি বলছি, "কেন?" ওই যে বললাম, কোথাও হয়তো দেখা গেছে হিরোইনের চুলটা একটু কপালের উপর দিয়ে গিয়েছে, বা কোথাও একটা কিছু হয়েছে, কোথাও একটা অন্য কিছু দেখা গেছে। আমি বললাম, ম্যাটার করে না। ও যে অভিনয়টা করেছে, ও যে আউটপুটটা দিয়েছে, তুমি বলছো আমি আরেকটা টেক রাখছি। দেখো, পরে যখন টেকটা রেখেছি, আমি তাকে, আমার সেই জুনিয়রকে বসে আমি দেখিয়েছি যে দেখো ফার্স্ট টেকটায় যতটা লাইভ আছে, হুম। সেকেন্ড টেকটা টেকনিক্যাল হয়ে গেছে। টেকনিক্যাল হয়ে গেছে এটা। একটা সিনেমাতে একটা অভিনেতা যে সংলাপটা বলছে, জানি আমরা লিখে দিয়েছি। দর্শক তো জানে না যে লিখে দিয়েছে। দর্শক দেখছে একটা চরিত্র তার জীবনবোধ থেকে কিছু কথা বলছে। তাহলে সেটা যদি বিশ্বাসযোগ্যতার জায়গায় না যায়, দর্শক যদি দেখে যে একটা চিন্তা করতে করতে একটা ডায়ালগ বলছে, তাই তো দর্শকও জানবে যে পেছনে একজন ডায়ালগ লিখে দিয়েছে, তারপরে এই ডায়ালগটা চরিত্র বলছে। তা তো নয়। চরিত্র তো সেটা বিশ্বাসযোগ্য করে তুলছে। সে তো ভুলিয়ে দিচ্ছে পর্দার পেছনে কারা আছে।
সে তো পুরো পর্দাটাতে দখল করছে। সে দখলদারিতে হঠাৎ করে অন্য কেউ দখল নিলে হয়? কাট বললেই হলো? তার তো যুক্তি থাকবে। যখন প্রথম সিনেমাটোগ্রাফার হিসেবে ফার্স্ট BFJ অ্যাওয়ার্ড এলো, বেশ কয়েকটি অ্যাওয়ার্ড তারপরে এসছে, একবার হ্যাট্রিক হতে হতেও তো ওটা আটকে গেল। BFJ অ্যাওয়ার্ড কতটা, প্রথম যে অ্যাওয়ার্ডটা এলো কতটা চেঞ্জেস আনলো পুরো প্রেমেন্দ্র বিকাশ চাকিকে? বিএফজে প্রথম পাই আমি মহুল বনি সেরেং ছবির জন্য, ওটাও সেলুলয়েডে করা, কিন্তু বিএফজের মঞ্চে আমি সেদিন উঠতে পারিনি, কারণ সেই সময় আমি আই লাভ ইউ এর শুটিং করছিলাম আরাকু ভ্যালিতে, দেবের দেবের মুভি। হ্যাঁ মুভি আরাকু ভ্যালিতে, যে কারণে বিএফজে প্রথম অ্যাওয়ার্ডটা মঞ্চে, আমার মেয়ে তখন খুব ছোট, আমি আমার মেয়েকে বলেছিলাম তুমি গিয়ে মঞ্চ থেকে নিয়ে আসবে। তা ও তখন গিয়ে মঞ্চ থেকে ও অ্যাওয়ার্ডটা নিয়ে আসে এবং এনে তারপরে রাত্রিবেলা আমাকে ফোনে জানায় ঠিক। যে মীর আঙ্কেল জানো তো আমাকে এইভাবে বলেছে, কারণ অ্যাঙ্কার ছিল মীর, আর অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছিল আমার মেয়ের হাতে রাজা দাশগুপ্ত। ঠিক। তা রাজাদার সাথেও আমি প্রচুর কাজ করেছি, আমার সাথে একজন পরিচালক শুধু নয়, আমার সাথে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুতরাং আমার মেয়েকে পেয়ে তারাও মঞ্চে দাঁড়িয়ে গেল। পরবর্তীকালে যে অ্যাওয়ার্ডটা আমি পাই বিএফজি সেকেন্ড টাইম, সেটা পেয়েছিলাম ক্রান্তিকাল ছবির জন্য, সেটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি, এবং ক্রান্তিকালে সে বছর বিএফজিতে আমার সৌভাগ্য হয়েছিল, কারণ ওই মঞ্চে সে বছর অমিতাভ বচ্চনও পান বিএফজে, অভিষেক বচ্চনও পান, সাথে বাংলা থেকে অনেকেই পায়, তার মধ্যে আমিও ছিলাম। সুতরাং সেটা আমার কাছে বিএফজে একটা সত্যি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, যেটা ভারতবর্ষে এত বছর ধরে, একসময় বম্বের সমস্ত শিল্পী, রাজ কাপুর থেকে শুরু করে দেবানন্দজি, আমাদের পরবর্তী জেনারেশন, সেই সময় সবাই আর কি বিএফজির জন্য অপেক্ষা করতেন যে বিএফজি পাওয়া, বিএফজি পেলে পরে তাদের উইকিপিডিয়ায় গিয়ে দেখবেন যে পুরনো যারা সিনিয়র শিল্পী রয়েছেন তারা কিন্তু ফিল্মফেয়ারের আগে বিএফজিকে BFJ রাখে, মানে এতটা সম্মানের এটা। ভীষণ সম্মান, ভীষণ সম্মান ঠিক। BFG। যখন ফ্লোরে থাকা হতো আর এখন যখন ফ্লোরে থাকা হয়, আগে যেহেতু সেলফ টট বলা হলো যে আমি সেলফ টট, নিজে শিখেছি, বিভিন্ন ধরনের ডাইরেক্টররাও তারা তারা গাইড করে দিচ্ছে, কোনো কিছু চেঞ্জেস করতে গেলে নিজে গিয়ে করতে হচ্ছে, সেই যে কালচার ছিল, অবশ্যই যেহেতু নিজের খিদের তাগিদও প্রচুর ছিল, খিদে ছিল যে আমাকে এটা শিখতে হবে, এখনকার জেনারেশনের মধ্যে কতটা তার লক্ষ্য করছে যে না ওরকম রয়েছে, না ক্যাজুয়ালি সব? এখন তো আমি আর শুটিং ফ্লোরে আমার শুটিং ছাড়া যাই না, আমি জানি না এখন কি করে শুটিং হয়। নিজের ফ্লোরেও তো আরো কাজ আমি যখন নিজের ফ্লোরে কাজ করি তখন আমার পুরো দায়িত্ব থাকে, হ্যাঁ, কারণ আমি আজকে সকালবেলা একটা গল্প ভেবে আজকে বিকেলবেলা একটা প্রডিউসারকে গিয়ে সেই গল্পটা বলবো না। আমার গল্পটা যেমন একটা সন্তান জন্ম নিতে 10 মাস 10 দিন সময় লাগে, আমার একটা গল্প কিন্তু ভাই অতটাই সময় নেয়, তার থেকে বেশি নেয়। যদি আজকে আমার কাছে কোনো আইডিয়া আসে, হ্যাঁ। সেটা আইডিয়া হয়ে থাকবে, সেটাকে গল্পে নিয়ে গিয়ে ছবি করতে আমার অন্ততপক্ষে প্রচুর সময় লাগে। মানে আমি বললাম যে আমি তো অত ট্যালেন্টেড নই, আমি অত্যন্ত মধ্য মেধার মানুষ, সুতরাং আমাকে পরিশ্রম করতে হয়। আর যারা ওটা পারেন, তারা কি করে পারেন আমি বলতে পারবো না, এটা তাদের ক্ষমতা, তাদের আলাদা কোনো শক্তি রয়েছে, তারা করে উঠতে পারেন। আচ্ছা, আমি কয়েকটা ছবি দেখাচ্ছি। আমি জানতে চাইবো যে এই সিচুয়েশনে কি ছিল? এটা তো এটা আই লাভ ইউ ছবি, 'আই লাভ ইউ'। এখানে দেব রয়েছে, হুম, 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 এবং আহ, দেবের জন্মদিনের দিনই শুটিং হচ্ছিল, এটা আরাকুতে, হুম। এটা সেট তৈরি করা হয়েছে, এটা আহ, একটা কুয়ো, তার পাশে এই যে আমি এখানে দাঁড়িয়ে ক্যামেরা চালাচ্ছি, আচ্ছা, এটা কি ক্যামেরা এটা? এটা সেলুলয়েড ক্যামেরা। সেলুলার ক্যামেরা। হ্যাঁ, এটা সেলুলয়েড ক্যামেরা, এটা ফিল্মের শুটিং হয়েছিল, এটা আরাকুতে আরাকু শুটিং ভ্যালিতে করা, এটা। এবং দেবের জন্মদিনের দিন। ঠিক। এটা নয়, এইটা।
এটা হচ্ছে হলো 1992, পেছনে ক্যালেন্ডার দেখলেই বোঝা যাচ্ছে ওটা ওরোর ক্যালেন্ডার। 1992 আমি তখন সদ্য আ কলেজে ঢুকেছি। সেই সময় আমি আ এটা স্টুডিওতে বসতাম এবং স্টুডিওতে বসে স্টুডিওর কাজ বললাম আমার ফটোগ্রাফি স্টুডিও। হ্যাঁ, ফটোগ্রাফি স্টুডিও, স্টিল ফটোগ্রাফি হ্যাঁ। স্টুডিও এবং তখন আমি এই প্রসেস করা, ফিল্ম প্রসেস করা, এগুলো যেহেতু ছবি প্রিন্ট করা এগুলো শিখতাম। সুতরাং আমার মনে হয়েছে যে সেখানে কাজ করেই আমি করতামও এবং আ এবং মাঝে, মাঝেই তখন দৌড়তে হতো আ ক্যামেরা গলায় নিয়ে। অন্য ধরনের ক্যামেরা চালাবো বলে। তখন আমার কাছে যেহেতু নেই, স্টুডিওর ক্যামেরা ছিল। হঠাৎ করে খবর এলো যে কেওড়াতলায় গিয়ে একটা ছবি তুলতে হবে। তখন ডেড বডির পাশে দাঁড়িয়ে সবাই ছবি তুলতো একটা। আচ্ছা, তখন সেই কাজটা করতে হলো। হ্যাঁ, হুম, খুব রিস্কি কাজ ছিল। কারণ ওই লোকটাকে আর পাওয়া যাবে না। কিন্তু যদি ছবি খারাপ হয়, তাহলে পরে আমাকেও আর খুঁজে পাওয়া যাবে না। পাড়ার ছেলেরা এসে কিন্তু একটা সেন্টিমেন্ট। সেই ছবিটা তুলতে তখন প্রায় দিন যেতাম প্র্যাকটিস। এইটা হচ্ছে হলো তারাপীঠে বুড়োদা, তরুণ মানে কুমার, রবি ঘোষ সিনেমার না এটা? সিনেমার। আচ্ছা, এটা 'তান্ত্রিক' বলে একটা ছবি। সেখানে আমি কাজ করছি অঞ্জন দাসের সাথে। সেটার ছবি হচ্ছে এইটা। আচ্ছা, এইটাতে আমার প্রশ্ন একটা থাকবে। এইটা এটাও তান্ত্রিকের ওই ওই তান্ত্রিকের মানে শুট আমি চলছে। ওই সময় যখন আমি মানে সদ্য ক্যামেরা ধরছি, এটা 16 mm হ্যাঁ, ক্যামেরা। হ্যাঁ, দেবের সাথে যেটা দেখলেন এটা হচ্ছে 35 mm 35 ক্যামেরা। এটা 35 mm ক্যামেরা। আর এটা হচ্ছে হলো 16 16 mm ক্যামেরা। এটা এটা হচ্ছে হলো 1990 সালের ছবি। এটা। এটা হচ্ছে 1990। আমি 85 তে এসেছি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে। 1990 সালে আমি ১ম রেমুনারেশন পাই পার ডে ৳৭০ করে। আম তখন আমাকে সবকিছুই করতে হতো আরকি। এটা তার তো সেই সময় তখন সেই আমি সময়। অ্যাসিস্ট করছি। তা অ্যাসিস্ট্যান্টদেরও একটু ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করতে হতো। মানে অন্ততপক্ষে ফোকাস-টোকাস দেখার জন্য। তারই ফাঁকে একটা আপনি আম সিনেমাটোগ্রাফার হতে, হতে তারপর মনে হলো অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফির যখন আমরা কাজ করছি আমাদের ফ্রেম তো এতটুকুই। এইটুকুই আমার দায়িত্ব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এতটাই মেধা কম ছিল যে এবার মনে হলো যে আমি ডিরেকশনে চলে আসবো। হুম, ডিরেকশনে যখন আসা হলো, দায়িত্ব কত বেশি নিতে হলো আর কতটা চ্যালেঞ্জ থাকলো। হ্যাঁ, ডিরেক্টর একটা পরিচালকের তো বিরাট দায়িত্ব কারণ আ পরিচালনা যখন করছি তখন আমার উপরে একজন প্রযোজক যেভাবে নির্ভর করছেন তার অতটা আ আর্থিক হুম। বিষয়, সেটা তো আমাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। যে সে যাতে অন্ততপক্ষে উম ঠিকমতো রিটার্ন পাই। রিটার্নটা পান। সেটা আমার কাছে একটা বিরাট বড় দায়িত্ব এবং টাচউড আমি এখনো পর্যন্ত আ টাচউড বলতে কি মাইক্রোফোনটাই টাচ করলাম। যাই হোক, আমি সেটা অন্ততপক্ষে আমার প্রডিউসারদের করতে পেরেছি। তার কারণ হচ্ছে হলো যে আমি ভীষণ চুজি আমার নিজের ছবির ক্ষেত্রে। কারণ সময়ের সাথে আমার ছবিকেও চলতে হবে এবং আমার যা শিক্ষা বা আ আমার যা ক্ষমতা তার বাইরে গিয়ে আমি ছবি করতে পারব না। সুতরাং আমি যে কমফোর্ট জোনটার ভেতর থাকি, আমি সেখান থেকেই ছবি করি। যার ফলে সেখানে কিন্তু আমি সমস্তটাই করতে পারি। কিন্তু আমি যদি আমার কমফোর্ট জোনের বাইরে একটা কিছু করতে যাচ্ছি, তখন অবশ্যই আমাকে অন্যান্যদের সাহায্য নিতে হবে এবং যদি কোনোদিন যাই, সাহায্যটা আমি শুটিং এর আগেই নেব। শুটিং ফ্লোরে আমি নেব না। আচ্ছা, এখন যে শুটিং ফ্লোরে আমার আমার থাকবে। বলছি এখন যে চিত্রনাট্যও এমন অনেক চিত্রনাট্য আছে যেটার ডিরেকশনও আপনার দেওয়া হয়েছে। সেই চিত্রনাট্যটা কি এমনভাবে সাজানো হয় যেখানে এখনকার যে ধরুন ভিএফএক্স এই সমস্তগুলো যদি ওই চিত্রনাট্যের মধ্যে আসে, সেই টেকনোলজিও কি জানা আছে যে হ্যাঁ, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, এইভাবে হ্যাঁ। আমার ইনক্লুড হতে অ পারে? অ অবশ্যই আমার তো শট টেকিং এর সময় যে আমি বলে দেই ডিওপি এটা লাগবে এটা। যে আমাকে এইটা করো। কারণ এই জায়গাটা আমার ভিএফএক্স এভাবে আসবে বা এই জায়গাটা আমি ঠিক, এরকম ঠিক। করে দেব। হ্যাঁ? সেটা তো আমার আ চিত্রনাট্যে শুধু নয়, আমার শট টেকিং এর সময়ও তখনও ওইভাবেই করা হতো। ওইভাবে করা হয়। ওটা মানে হঠাৎ করে এডিট হওয়ার পরে হ্যাঁ, মনে হ্যাঁ। হলো এটা না। ওটা আগে থেকে থাকে। ওটা আগে থেকে ঠিক করা থাকে। এইটা হচ্ছে হলো
আমার প্রথম ছবি রাতের অতিথি, হুম, হুম। ওটা জি5-এ আছে। তারপরে আমি করি ওখানে ছোট্ট করে দেখো ওটা দমদম দিঘা দিঘা। তারপরে এখানে আছে আহ, আমার এবার জমে এবার মজা। জম্মু মজা, হুম, আটরেজ। হ্যাঁ, এটাও করি ফর জি। তারপরে আমার আসে হলো মানে তুমি যদি বলো হানিমুন, এটা সমরেশ বসুর গল্প। হুম। তারপরে আমি করি লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ আমার গল্প। পাখা দেখা পদ্মনগর, পলাশের বিয়ে কমপ্লিটলি পদ্মনগর স্ক্রিপ্ট। আলাপ হলো আমার গল্প, আমার এবং পদ্মনগর স্ক্রিপ্ট, আমার গল্প, আমার ডিরেকশন। আসলে আমরা এই যতগুলো দেখলাম সেগুলো হচ্ছে সবগুলোই ডিরেকশনের পার্ট। সিনেমাটোগ্রাফারের কিন্তু আমরা কোনো ছবি নয় কিন্তু এগুলো। আমি এখানে সিনেমাটোগ্রাফার সিনেমাটোগ্রাফার করেছি, ওখানে রয়েছে। আমি এটাতেও আমার এখানেও করেছি। আপনি সিনেমাটোগ্রাফার হিসেবে যখন কাজ করছেন, তার সাথে সাথে আবার সিরিয়ালেও কাজ করেছেন। ঠিক আছে? যুগের সাথে সাথে চেঞ্জ হয়ে এখন যদি আপনাকে ধরুন, আহ, যেহেতু সময় চেঞ্জ হচ্ছে, আমরা অনেক সময় দেখেছি যে শর্ট অন আইফোন এরকম টাইপের দেয়, যে একটা পুরো ভিডিও, এমনকি বিশাল ভারদ্বাজও মনে হয় একটা সিনেমা করেছিল যেখানে পুরোটাই আইফোনে করা হয়েছিল। ওই একটা ক্যামেরা যদি আপনাকে ধরিয়ে দেওয়া হয় অ্যাজ এ সিনেমাটোগ্রাফার হিসেবে, তাহলে কি এটা যে দৃষ্টিভঙ্গি আমাদের ছিল আগে, সেভাবে কি আমরা ফুটিয়ে তুলতে পারবো? মানে আপনি পারেন সেভাবে? পারা যায়? সম্ভব হয়? না, কেন নয়? হয় না? সারা পৃথিবীতে যখন হচ্ছে যে বিষয়টাকে নিয়ে যখন এগোচ্ছে, আইফোন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে যেখানে শুধুমাত্র আইফোনেই শ্যুট করা হয়। কিন্তু আমি আপনাদের এইখানে বলি যে যখন করোনার সময় আমি পুরো বাড়িতে আটকে পড়ে রয়েছি, তখন বিভিন্ন জায়গায় আমার আহ, বহু বন্ধুবান্ধব, শিল্পী বন্ধুবান্ধব সবাই আটকে আছে, সবাই বাড়িতে। তা সেই সময় আমি একটা গল্প লিখলাম, মানে ওই সময় হঠাৎ করেই একটা গল্প লেখা হলো, ওটা করোনা নিয়েই। এবং গল্পটা লেখার পরেই উম, ওটা আহ, পাঠালাম, দেখলাম আহ, সংবাদ প্রতিদিনে ওটা গল্পটা এটা রবিবারে ছাপাও হলো। তা আমি খুব উৎসাহ পেয়ে গেলাম। তা আমাকে গল্পটা পড়ে আমাকে বিভিন্ন বন্ধু বান্ধব ফোন করছে, তখন তো একমাত্র কমিউনিকেশন ফোন। তা আমি হঠাৎ করে দেখলাম ঋতুপর্ণা তখন সিঙ্গাপুরে আটকে আছে। তা আমি ঋতুকে ফোন করে বললাম যে ঋতু, এরকম গল্পটা পাঠাই, একটু পড়ে দেখো তো কেমন লাগছে। তো পরে বললো যে কি করতে চাইছো তুমি? আমি বললাম ছবি। বলে এই এখন? আমি বললাম, "এখন।" তারপরে আমি আমেরিকায় আমার এক বন্ধুকে পাঠাই, লন্ডনে একজন ছিল তাকে আমি পাঠাই। পাঠিয়ে মানে এবার না আমি চিত্রনাট্য লিখলাম এবং পাঠালাম। পাঠিয়ে বললাম যে তোমরা এটা ফোনে শ্যুট করে পাঠাও আমাকে, এবং খেয়াল রেখো যে ফোনে যখন ডায়ালগ বলবে এটা কিন্তু ডাবিং করা যাবে না। সুতরাং তোমরা আমার সাউন্ডটা স্পষ্ট চাই। প্রত্যেকেই বলল, আরে এটা তো একটা আহ, মানে প্রফেশনালের কাজ, আমরা কি করে করব? হ্যাঁ, এতদিন অভিনয় করেছি, কিন্তু তুমি আবার এগুলো কেন চাপিয়ে দিচ্ছ আমাদের উপর? আমরা না, করতে হবে, আজকে যা সময় তোমাদের করতে হবে। তার জন্য তখন হোয়াটসঅ্যাপ কল করে, আচ্ছা তোমরা এইভাবে ধরো ফোনটা, এইভাবে করো, এতটা ডিস্টেন্সে দেখো কথা বলে ঠিক আসছে কিনা, আচ্ছা ঠিক আছে এইভাবে হবে। করতে 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 সব জায়গা থেকেই আমার কাছে ফুটেজ এলো, আমি নিলাম, এবং সেটা আমি ছবিও করে ফেললাম। এবং শুধু ছবি করেছি তাই না, এই মোবাইলে শ্যুট করা ছবিটা আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোও হয়েছে। এবার অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সাথে তো আমি এতভাবে যুক্ত, সুতরাং আমার ছবি দেখাবে, এ আর নতুন কি? কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি যে আমি যখন ছবি জমা দিয়েছিলাম, ছবি জমা দিয়ে আমি বলেছিলাম যে আমি কোনো রকমভাবে কোনো কম্পিটিশনের মধ্যে নেই। আচ্ছা। মানে আমি কোনো কম্পিটিটিভ ইয়ের ভেতরে আমি যাব না। আমার ছবি যদি দেখানো হয় ভালো, না দেখালে আরও ভালো। কিন্তু সিলেকশন কমিটি আমার ছবি পছন্দ করেছিলেন এবং দেখিয়েছিলেন। পুরো ছবিটাই আমার মোবাইলে করা, এবং কলকাতা, লন্ডন, সিঙ্গাপুর, ইউএস সব জায়গার সব থেকেই জায়গাটা ফুটেজ, নিয়েছে। এক একটা চরিত্র এক এক জায়গায়, সেখান থেকে তারা দিয়েছে এবং সেভাবেই কাজটা হয়েছে। আর চিত্রনাট্যটা আপনারই করা। আমার আমি নামটা জানতে পারি?
সেটা হচ্ছে ল্যাপটপ। অ্যাভেলেবল কোথায় পাওয়া যাবে এটা? এখনো পর্যন্ত বাইরে আমরা কোথাও দেইনি ছবিটা। আপনি বললেন যে আপনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত। যতটা আমরা জানি শুধু একটি পদে যুক্ত নয়, অনেকগুলো পদে আপনি ওখানে আছেন। মানে সেটা হচ্ছে জেনারেল বডি যেরকম হয়, সেরকম হচ্ছে টেকনিক্যাল কিছু পার্টে রয়েছেন। যখন আপনার যেটা দায়িত্ব, এই যে আমরা শুনতে পাই যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, অ্যাকচুয়ালি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে হয় কি? ধরুন কেউ একজন সিনেমা বানালো, তারপরে আপনাকে পাঠানো হলো আপনাদেরকে। তারপরে আপনাদের কাজটা কি থাকে? না, এখানে প্রত্যেকটা ফিল্ম ফেস্টিভ্যালেরই কতগুলো আ সেগমেন্ট আছে। আর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা কিন্তু ওই কথার কথা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নয়। মানে আমি যেকোনো ফিল্ম ফেস্টিভ্যালেই আমি আ বা আ একটা ইন্টারন্যাশনাল জুড়ে দিতে পারি। আচ্ছা। হ্যাঁ? যে ধরুন যাদবপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হতেই পারে। ঠিক। কিন্তু ইন্টারন্যাশনাল বললে ইন্টারন্যাশনাল হয় না। মানে বিদেশি দুটো ছবি দেখালে ইন্টারন্যাশনাল হয় না। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হতে গেলে পরে তার একটা অ্যাক্রিডিটেশন দরকার হয়। যেমন আমরা আ ফুটবল খেলার মাঠে দেখছি যে তাদের একটা ফেডারেশন আছে। মানে ফিফা সেটা কন্ট্রোল করে। বা আমরা যখন ক্রিকেট খেলা দেখি সেখানে একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে। তারা কন্ট্রোল করে। অর্থাৎ আজকে মাঠে দাঁড়িয়ে যে সেঞ্চুরিটা হলো বা যে ক্যাচটা ধরলো সেটা রেকর্ডেড এবং যে খেলাটা হচ্ছে সেটা সেই গাইডেন্সটা মেনে হচ্ছে। তার যে গাইডলাইন, ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল করতে গেলে পরেও কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইনটা মেনে যখন করা হয় এবং তখন যখন তারা অ্যাক্রিডিট করে মানে স্বীকৃতি দেয়, তখনই সেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়। এবং সেক্ষেত্রে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সারা ভারতবর্ষে যেগুলো ইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে কোথাও ৫১ লক্ষ টাকা পুরস্কার পায় না একটা ডিরেক্টর। যেটা পেয়ে হয়তো একজন ডিরেক্টর আজকের সময় দাঁড়িয়ে সে নিজেও ছবি করে ফেলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সারা পৃথিবীতে এত টাকা পুরস্কার কোথাও নেই। শুধু টাকার হ্যাঁ, বলে নয়, কতজন ডিরেক্টর এটা পায়? একটাই ডিরেক্টর পাবে একটা সিজনে? তার এরকম অনেকগুলো ক্যাটেগরি আছে। সেটা হচ্ছে হলো আ আমাদের বাংলা একটা বাংলা প্যানোরামা বলে আছে যেখানে শুধুমাত্র বাংলা ছবি দেখানো হয়। আচ্ছা। সেখানে পশ্চিমবঙ্গের আ যারা পরিচালক সে কলকাতার হতে পারে, সে মানে কলকাতার বাইরে সে ঝাড়গ্রামের হতে পারে বা ও জলপাইগুড়িরও হতে পারে। তা যে মানে পশ্চিমবঙ্গের যেকোনো ডিরেক্টর যদি সেই প্যানোরামায় ছবি দেয়, যদি তার ছবির সিলেকশন হয় যদি। যোগ্যতা থাকে তাহলে সেখানে দেখানো হবে। সেখানে দেখালেও সেখানেও প্রাইজ মানি ৭.৫ লক্ষ টাকা। সুতরাং এই যে যেখানে প্রাইজ মানিগুলো আছে এবং সেগুলোকে তো সেই মতো সেই দায়িত্বভাবে পূর্ণভাবেই বিচার করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বিচারক কিন্তু আমরা থাকি না। বুঝতে পেরেছি। বিচারকরা কিন্তু বিদেশ থেকে আসেন বা অন্য। তারা বিচার করে দেন। তারা বিচারক, তারা ফিল্ম মেকার, তারা ফিল্ম ক্রিটিক, ফিল্ম অ্যাক্টর, তারা ফিল্ম ফ্র্যাটার্নিটিরই কোনো একটা লোক। সুতরাং তারা যেটা ডিসিশন নেবেন, নিয়ে জানাবেন যে হ্যাঁ, এই ছবিটা এই যোগ্য। আমরা সেটাকেই স্বীকৃতি দেই। এখানে কলকাতায় আমরা কয়েকজন আছি, সুতরাং পরিচিতি। হ্যাঁ, হ্যাঁ। ওই তো রাঙা পিসির মেয়েটা একটা ছবি বানিয়েছে। "আয় রে ভাই তোকে একটু দিয়ে দিই।" তারপরে বা ওই তো সেদিন দেখা হলো অনিল জেঠু, ওর ছেলে বলেছে একটা ছবি না, এটা নিরপেক্ষ সম্পূর্ণভাবে এবং আমি এত বছর ধরে যুক্ত, আমি দায়িত্ব সহকারে বলছি যে এতটা স্বচ্ছভাবে সেখানে কাজ হয় এবং এটা কত বছর দায়িত্বপূর্ণভাবে। এটা কত বছর হলো জানো এটা? এটা ৩১ বছর পূর্ণ হলো। ৩১ বছর পূর্ণ। এই ৩১ বছর পূর্ণ মানে সব আমলেই ওই একই সিস্টেম ফলো করা হয়। একদম, একদম মানে এক এরকম কোনো ব্যাপার নেই। না, না, না। আমি একটু জানতে পারি যে এই বছর যে সেরা ফিল্ম হয়েছে,
বা ওই 57 লাখ টাকা পেয়েছে এমন ডিরেক্টরের নাম জানতে পারি? 51 লক্ষ টাকা। হ্যাঁ, 51 লাখ টাকা নাম এই, জানতে পারি? আহ, দাঁড়াও, এই কয়েকদিন ও অনুপস্থিত ছিল সেদিন। এই জাস্ট সপ্তাহ দুয়েক আগে নিজে এসে আচ্ছা, অ্যাওয়ার্ডটা নিয়ে গিয়েছে। আমি বলছি সেটা মানে বাংলা সিনেমা ছিল না অন্য? না, 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 না। বাংলা সিনেমা এখনো পর্যন্ত ৩১ বছরের মধ্যে একমাত্র ঝিল্লি বলে একটি ছবি, ঈশান ঘোষ পরিচালিত, মানে গৌতম ঘোষের সুপুত্র, তার ছবি একমাত্র মাত্র পেয়েছে। পেয়েছে। আজ এখনো পর্যন্ত বাংলা ছবি এই পুরস্কার পায়নি। আচ্ছা, এই সিনেমা এই মানে কম্পিটিশনের মধ্যে পুরনো সিনেমা আসতে পারে? না, আসতে পারে না। আচ্ছা, পুরনো সিনেমাও আসবে না, এবং অন্য জায়গায় দেখিয়ে দেওয়া হয়েছে এরকম সিনেমাও আসবে না। ও একদম প্রথম হতে হবে এটা। ফার্স্ট এখানেই দেখানো হবে। আচ্ছা, কলকাতা প্রিমিয়ার হতে হবে সেটা, মানে ওয়ার্ল্ড প্রিমিয়ার, এখানে ইন্ডিয়ান প্রিমিয়ার, আদারওয়াইজ কম্পিটিশনে হবে না। যদি আমি বলি যে এখনকার যে ফিল্ম ফেস্টিভ্যালে যে যে সমস্ত সিনেমাগুলো আসছে তাতে বাংলা সিনেমার যেহেতু নিজে সবগুলো দেখা হচ্ছে, বাইরে থেকেও অন্যান্য ভাষারও তো দেয় এখানে, হুম, বাংলা সিনেমার জগতের হুম। সেরকম কোয়ালিটির ফিল্ম এখানে শো করা হচ্ছে? বাংলার ডিরেক্টর হোক, ফিল্ম হোক, যারা খুব শো ভালো প্রেজেন্ট করানো করছে। হচ্ছে মানে বাংলায় কি সেরকম ছবি হচ্ছে? ছবি হচ্ছে একদমই, সেটাই হচ্ছে প্রশ্ন। এটাই প্রশ্ন। হ্যাঁ, বাংলা ছবি যদি আমি বাংলার মধ্যে আটকে থাকি, তাহলে সেটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আসে কি করে? বাংলা ভাষায় আমি ছবি করতে পারি, কিন্তু আমার চিন্তনে, আমার মননে, হুম, বা আমার আহ, আহ, আমি যে ছবিটা তৈরি করছি, মানে সারা পৃথিবীতে সিনেমা নিয়ে যে ধরনের একটা হুম। এক্সপেরিমেন্ট হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমি যে ছবিটা করছি, সেই ছবিটা কি আদপেও সেই জায়গায় পৌঁছচ্ছে? যদি পৌঁছয়, তাহলে বিচারকরা কেন সে ছবি নেবে না? মানে আজকে এমন তো নয় যে বাংলায় ফেস্টিভ্যাল হচ্ছে বলে তার জন্য তো বাংলা প্যানোরামা একটা আলাদা আছে, রয়েছে সেটা। কিন্তু বাংলা প্যানোরামাও ছাড়াও সেখানে একটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি রয়েছে, সেখানে একটা ন্যাশনাল ক্যাটাগরি রয়েছে। ইন্টারন্যাশনাল মানে সারা পৃথিবীর ছবির সাথে আমি সেখানে ফাইট করব। সেখানে বাংলাটাও থাকতে পারে, কিন্তু ফাইট থাকে, করতে হবে। থাকে, আচ্ছা, থাকে। আবার যখন আমি ন্যাশনালে করছি, সেখানে ভারতবর্ষের সমস্ত প্রভিন্সের ছবি আছে। তার মধ্যেও বাংলা আছে। তাকে সেখানেও ফাইট করতে হচ্ছে। থাকেও। ফাইট করে যদি সেখান থেকে বেরিয়ে আসবে। আর সেটা কি আমি জিজ্ঞেস করছি যে কোয়ালিটির ফিল্ম হচ্ছে? খুব কম হচ্ছে, তো অবশ্যই খুব কম হচ্ছে। কম হচ্ছে। হবে না কেন? মানে আমরা বিগত আ আ দিনে আমরা দেখেছি, যেমন 'আসা যাওয়ার মাঝে' খুব ভালো ছবি ছিল বাংলায়। পরবর্তীকালে একই আদিত্য বিক্রম পরবর্তী ছবি করেছে 'মায়ানগর', ভালো ছবি। বা আমরা যদি দেখি প্রদীপ্তর এই ছবি 'নধরের ভেলা', সেই যেটা আমাদের এবছরে দেখানো হলো, ভালো ছবি। এ ধরনের ছবি হচ্ছে। যে হচ্ছে না তো বলব না, হচ্ছে। কিন্তু কিন্তু বিচ্ছিন্ন। সংখ্যাটা আগে যেমন একটা ছিল, ধারাবাহিকভাবে একটা সত্যজিৎ রায় তৈরি করছেন, মৃণাল সেন তৈরি করছেন, গৌতম ঘোষ করছেন, অপর্ণা সেন করছেন, বুদ্ধদেব দাশগুপ্ত ছবি করছেন, বা আমাদের নবেন্দু দার ছবি করছেন, উৎপলেন্দু দা ছবি করছেন। এই যে একটা ধারাবাহিক এতগুলো ডিরেক্টর ছিল, যাদের আমরা অপেক্ষা করতাম তাদের ছবি কবে আসছে। এখন এই অপেক্ষাটা কমে গেছে। এখন মানুষ কি আর অপেক্ষা করছে একটা পরিচালক কবে একটা ছবি নিয়ে আসছে? কারণ ছবি আনলেই তো সেটা, কারণ তাদের কোনো ছবিটাকে তো আমরা অস্বীকার করতে পারব না। তাদের বলতে কাদের? যাদের নাম নিলাম আগে। হ্যাঁ, সেটাই বলছি। এবার আমার প্রশ্ন থাকছে, খুব বড় প্রশ্ন থাকবে এখানে যে যতগুলো নাম আপনি নিলেন, যেহেতু প্রায় ৯০ দশক থেকে আপনি কাজ করছেন এখনো পর্যন্ত, ঠিক আছে? যতগুলো নাম নিলেন সব কিন্তু পুরনো নাম। তারা হয়তো রিসেন্টলি সিনেমা করতে পারেন। কিন্তু নতুন কিছু ডিরেক্টরের নাম মাথায় আসছে না যারা তাদের জন্য আমরা দর্শকরা ওয়েট করে আছে? এরকম কোনো নাম মনে আসছে না? আ আ আ নতুন অনেকেই কাজ করছে, যাদের ছবি দেখার জন্য তো
হাউসফুল হচ্ছে, নতুন কাজ করছেন অনেকেই। না, যে নামগুলো বললেন তার প্যারালালি নতুন না, প্রজন্মের না, নাম না, আমি না, না, চাইছি। না। সেই প্যারালাল আমার কোয়ালিটির। অতটা অতটা আমি দুঃসাহসী নই যে আজকে আমি সত্যজিৎ রায় বা মৃণাল দা বা অপর্ণা সেন। না তাদের সাথে তুলনা করব এই সময় দাঁড়িয়ে, এতটা দুঃসাহস আমার নেই। আর পরের প্রজন্মের কোনো কিছু মোটামুটি। সেটা তো সময় বলবে। আজকের প্রজন্মে যারা করছে কাজ, হ্যাঁ, শিল্প জিনিসটা তো তাৎক্ষণিক নয়। এই সময়ে দাঁড়িয়ে তো বিচার করা মুশকিল। আজকে অনেকেই ভাবেন যে বক্স অফিস দেখে বিচার করছেন। না। সেটা আ একটা সিনেমাকে তার কমার্শিয়াল সাকসেস বা আনসাকসেস এটা দিয়ে বিচার করা যায় না। ঠিক। কোনো শিল্পকেই নয়, সেটা সিনেমা বলে না। কোনো শিল্পকেই বিচার করা যায় না। পুজোর ক্ষেত্রে বহু পুজো আছে, তারা অ্যাওয়ার্ড পায়নি। কোনো অ্যাওয়ার্ড পায়নি। কেন পায়নি তার উত্তর জানি না। কিন্তু সেখানে যে শৈল্পিক বাতাবরণ ছিল বা যা নিষ্ঠা ছিল, যা ভক্তি ছিল, সেটা তো মানুষের আম আ গেঁথে আছে। মাথায় স্মরণে থাকবে। বহু সিনেমা আছে কোনরকম কোথাও accredited হয়নি। হ্যাঁ, কিন্তু মানুষের মনে সেসব সিনেমা থাকে, লেগে থাকে। ৯০ দশকের কাজের যখন কাজ হচ্ছে, তখন কোনো এরকম যে ডিরেক্টরগুলো রয়েছেন যারা প্রবাদ প্রতিম, তাদেরকে কখনো বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এটা কি বলার প্রয়োজন ছিল? এখনই বা কেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলার প্রয়োজনীয়তা হয়ে পড়েছে? কারণ তখন তো বাংলা সিনেমার হাঁটুর জোর ছিল। হুম, বাংলা সিনেমা তো দাঁড়িয়েই ছিল। এখন হাঁটু ভেঙে গেছে। এখন যেহেতু একটা মানুষের ওজন, বয়স সবকিছুতেই হয়। হাঁটু কোমরের জোর কমে গেলে পরে তখন পাশে কেউ না দাঁড়ালে পরে তো চলতে অসুবিধা হয়। আচ্ছা, আমি তো একটু দর্শক। হুম। বাংলা সিনেমা আ দেখেছি, আবার যে ভাষা বুঝি না, সাউথের ফিল্মও আমি দেখেছি, ঠিক আছে? ওই মুখে এসে ছড়িয়ে যখন বলে দারুণ সিনেমা। আমি যদি বাংলা সিনেমার দর্শক হই, আমাকে প্লিজ আপনি ইন্ডাস্ট্রির হয়ে আমাকে বুঝিয়ে দেবেন যে আমাকে কিভাবে দাঁড়ানো উচিত? আমি জানি না কারণ আমি তো কোনোদিন দাঁড়াতে বলিনি। হ্যাঁ, কারণ হলো বাংলা সিনেমায় আমি যখন আসি তখন সদ্য উত্তম কুমার মারা গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। ইন্ডাস্ট্রির অবস্থা খুব সত্যিই খুব খারাপ। ভীষণ খারাপ একটা পরিস্থিতি। সেই সময় আমি ঢুকছি ৮৫ সাল। তখন থেকে আমি টুকটুক করে কাজ করা শুরু করি। সেই আমি আসার আগে যে যুগটা ছিল যেখানে আ সিনেমাগুলো তৈরি হয়েছে ধরুন উত্তম কুমারের সময় যেটাকে স্বর্ণযুগ বলা হয়, স্বর্ণযুগ বলা হয়। হ্যাঁ? ৬০-৭০ এর দশকে। সেখানে যে সিনেমাগুলো বানানো হয়েছে সেটা কিন্তু ভারতবর্ষের মানে সিনেমাটা বাংলায়। কিন্তু বাংলা ভাষায় বানানোর পরেও সেগুলো কখনো তামিল, তেলেগু ঠিক, ও ও বা সাউথের অন্যান্য ভাষায় বা হিন্দিতে ঠিক। সেসব ছবি হয়েছে। তারা ইন্সপায়ার হয়েছেন বাংলা থেকে। ঠিক। কেন হবেন না? কারণ এই বাংলাতেই কিন্তু একটা সময় ৭ টা ভাষায় ছবি তৈরি হতো হুম, এই কলকাতাতে। হুম। পৃথ্বীরাজ কাপুর তার ক্যারিয়ার শুরু করেছেন এখান থেকে। পৃথ্বীরাজ কাপুর তার অভিনীত ছবি 'সি'তে যার পরিচালক হচ্ছেন দেবকী বসু এবং খেমকা হচ্ছেন প্রোডিউসার, পরিচালক দেবকী বসু। আমাদের ভারতবর্ষে ১ম আন্তর্জাতিক সম্মান কিন্তু এই ছবিটি এনেছিল আচ্ছা। ১৯৩৪ সালে। পরবর্তীকালে পৃথ্বীরাজ কাপুর চলে গেলেন বম্বেতে। রাজ কাপুর এখানেই পড়াশোনা করেছেন। তার শৈশব এখানে কলকাতাতেই কেটেছে। রাজ কাপুর ১ম সিনেমাই করেছিলেন মাত্র ১০ বছর বয়সে দেবকী বসু পরিচালনায়। হ্যাঁ? 'ইনকিলাব' বলে একটি ছবি ছিল। তখনকার যে গণনাট্য মানে আইপিটি এর যে সংগঠনটা সেটা এতটাই স্ট্রং ছিল যে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের তৈরি করতেন সেই নাটকের ভেতরে গিয়ে। যে কারণে পৃথ্বীরাজ কাপুর ওখানে গিয়েও যেটা আমরা দেখি নাটক নিয়ে উনি কারণ নাটকটা আ ওদের কাছে এই আইপিটি এর বিষয়টা কিন্তু তখন সারা ভারতবর্ষে ভীষণভাবে আ একটা আ আ
ভালো মুভমেন্ট আর কি। আমরা যদি দেবানন্দ, বিজয়ানন্দ ওদেরও দেখি, তারাও কিন্তু ওখানকার আইপিটিএ মুভমেন্টের মধ্যে ছিল। তখনকার পরিবেশটাই সম্পূর্ণ আলাদা। তখন সেই সময়ের পরিবেশটাই আলাদা। সেই পরিবেশের মধ্যে দিয়ে যে সিনেমাগুলো বেরোচ্ছে, সেই সিনেমাগুলো মানে চিরন্তন সৃষ্টি। এবং তখন মানে একজন পরিচালকের প্রতি আরেকজন পরিচালকের যে সম্মান ছিল, বা নিজেদের মধ্যে যেভাবে তারা নিজেদের সমস্ত কিছু আদান প্রদান করতেন, হ্যাঁ, সেটা তো এখন হয়ে ওঠে না। এখন তো ভীষণভাবে স্বার্থপর। কারণ এটা এটা আজকের যারা পরিচালক, তাদের দোষ না। দোষটা হচ্ছে এই প্রজন্মের বাবা মাদের। কারণ আমরা যখন ছোটবেলায় স্কুলে গেছি, আমাদের বন্ধু বান্ধব ছিল, আমরা একসাথে সময় কাটিয়েছি, আমরা একসাথে খেলাধুলা করেছি, আমরা একসাথে খাবার শেয়ার করে খেয়েছি, আমরা সমস্ত কিছু করেছি। এখন তো একটা বাচ্চাকে বলে দেওয়া হয় যে তুমি তোমার খাবারটা তুমি খাবে, এই খাবারটা, মানে ঠিক। এই যে স্বার্থপর হতে শেখায়। এবং তারপর ছেলে মেয়েদের যে বিভিন্ন রকম প্রজেক্ট আছে, সেগুলো তারা বাবা মারা নিজেরাই করে দিচ্ছে, করে সেই প্রজেক্টগুলো দিচ্ছে। তাহলে তার ভেতরে নতুন করে কি কি করে কিছু জন্মাবে? সে তো একটা জিনিস করে দিচ্ছে, একটা প্রজেক্ট অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে, একটা সমস্ত কিছু করে ছেলে মেয়েকে, কেন না তাকে ফাস্ট হতে হবে। মানে ছোটবেলা থেকেই আমি তাকে ইনজেক্ট করছি ফার্স্ট হওয়ার প্রবণতা দিচ্ছে। যে তুমি একা, তুমি একা, তুমি কারোর সাথে কিচ্ছু শেয়ার করবে না, এবং তোমাকে প্রথম হতে হবে। তারাই আজকে ইন্ডাস্ট্রিতে আসছেন, সব জায়গাতেই। সেটা শুধু সিনেমা নয়, সব সেক্টরে দেখুন তারাই কাজ করছে। আজকে যখন তারা গিয়ে যখন একটা অফিসে কাজ করছে, তখন প্রজেক্ট বানাতে দিচ্ছে, সে পারছে না। হুম। কারণ তার স্টুডেন্ট লাইফে, কলেজ লাইফে তার প্রজেক্ট সে অন্যকে দিয়ে বানিয়েছে, সে জানেই না প্রজেক্ট বানাতে। কিন্তু তার ডিগ্রি বা ডিপ্লোমা আছে বলে সে চাকরিটা পেয়েছে। এই চাকরিটা পেয়ে এবার চাকরিটা কি কি করবে? সিনেমার ক্ষেত্রেও তাই। একই জিনিস সারা পৃথিবীতে হচ্ছে। আচ্ছা, বাংলা সিনেমা নিয়ে আর ২-১টা প্রশ্ন আমি করতে চাইছি। সেটা হচ্ছে যে আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড আর আ সাউথের দিকে যে সিনেমা ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তারা আমাদের যখন সত্যজিৎ রায়ের মতন ডিরেক্টর শিল্পীরা ছিলেন, তারা যেভাবে তুলে নিয়ে গেছিল, তখন তো তারা সেভাবে ওঠেওনি। এখন এই মুহূর্তে তারা কিভাবে এত বুম করছে যেটা আমরা পারছি না? কারণ আমরা ওই যে নিজেদের মধ্যে বেশি খাওয়াখাওয়ি করছি। এটার মানেটা এটা না, বোঝার কারণ অসুবিধা। আমাদের তো ইন্ডাস্ট্রিটা খুব ছোট, আচ্ছা। ভীষণ ছোট। মানে ছিল না ছোট, হুম। কারণ আমাদের ধরো করাচি থেকে রেঙ্গুন অবধি আমাদের দর্শক ছিল এবং আমাদের প্রতিপত্তি ছিল। তাও তাও কি বলছি, মালয়েশিয়া, সেখানেও আমাদের ছবি চলতো। মানে কলকাতা থেকে ছবি যেত সেখানে। সেটা কি বাংলায়? আহ, বিভিন্ন মানে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাষায় যেত? বিভিন্ন ভাষায়। আচ্ছা। এবং আমাদের বাংলা এখানকার যে ছবি নির্মাতা, তাদের অফিস, হেড অফিস কলকাতায়, কিন্তু তাদের ব্রাঞ্চ অফিস করাচিতে, এরকমও ছিল। ভারতলক্ষ্মী পিকচার্সেরই অফিস ছিল করাচিতে। সুতরাং সেই সময় আমাদের একটা দাপট ছিল। সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেটা চলে গিয়েছে। কারণ আমরা আজকে বাংলা ছবি যে মাঝখানে যে পথটা বেছে নিল, যে পথটায় তারা, এই যে বাংলা ছবিটা ছিল কি, যে ছুটির দিনে সপরিবারে ছবি দেখতে যাওয়ার একটা অভ্যাস ছিল বাঙালিদের। যে ছুটির দিন বা রোববার মাংস ভাত খেয়ে তারপরে সপরিবারে ছবি দেখতে যাবে। আমরা ছোটবেলায় দেখেছি, আমার পিসি হয়তো ছবি দেখে এসছেন, এবং খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় হাত পা বিছিয়ে পানের বাটা নিয়ে বসে সেখানে পিসি সিনেমার গল্প বলছেন,
আমার মা, ঠাকুমা, কাকিমা সবাই বসে সেই গল্প শুনে তারপর তারা আবার ছবি দেখতে যাচ্ছে। হ্যাঁ, এখন তো সবাই বলে যে গল্প বলে দিলে সিনেমা দেখা যায় না। গল্পটাই তো জানা হয়ে গেল। তাহলে তখন কি ম্যাজিক ছিল? তখন তো দেখেছি গল্প শুনে সিনেমা দেখতে যাচ্ছে। তখন সিনেমার বুকলেট বেরোতো। হুম। তো লোকজন, আমিও বুকলেট দেখেছি, বুকলেট কিনেছি। ১২ পয়সা, ১৫ পয়সা দিয়ে বুকলেট। সেখানে তো গল্প, গানের কথা সবই লেখা থাকতো। তারপরেও মানুষ ছবি দেখেছে। আজকে কেন আ উত্তম কুমারের ছবি, সে কত বছর আগে ভদ্রলোক মারা গেছেন। এখনো সেই ছবি কেন এত জনপ্রিয়? আমরা পালস, যেটা পালস ছিল, যে পালসগুলো ধরে সিনেমা হতো, আমি জানি, আমি বিশ্বাস করি যে হ্যাঁ, সময়ের সাথে সমস্ত কিছু বদলে যাচ্ছে। কিন্তু সময়ের সাথে কিছু, কিছু জিনিস বদলায়নি। সেটা হলো সময়ের সাথে, সাথে আমরা ভালোবাসতে ভুলে যাইনি। সময়ের সাথে, সাথে আমরা ঘৃণা করতে ভুলে যাইনি। হুম। কিন্তু আজকে আমাদের যে মানে হিংসে বা ঘৃণা এমন একটা সংক্রামক জিনিস, যেটা কোনো ওষুধ দিয়ে সারানো যায় না। আর এটা এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। হিংসে ছড়াতে বা ঘৃণা ছড়াতে কোনো প্রচার দরকার হয় না। এত, এত অল্প প্রচারে সেটা এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আমাদের সমস্ত ক্ষেত্রেই দেখো, সিনেমাতেও একজন মনে, মনে ভাবছে ওর ছবিটা যাতে না চলে, আমার ছবিটা চলবে। কেন? কেন ভাই? ছবি যার চলছে চলুক না। যে মানে একটার পর একটা ছবি এসে আজকে হিন্দি সিনেমায় তাদের ক্রাইসিস, তার কারণ হলো তারা ৬০০ কোটি, ৫০০ কোটি, আজকে সাউথের ছবি একেকটা কোটি, কোটি মানে কয়েকশো কোটি দিয়ে তারা ছবি করছে। আমাদের এখানে ১.৫ কোটি, ২ কোটি টাকার ছবি। ঠিক। তা তাদের সাথে কম্পেয়ার করে তো কোনো লাভ নেই। কিন্তু সাউথে কি সব ছবি অত কোটি টাকার হচ্ছে? একদম তাই। তা তো নয়। বা হিন্দিতে কি সারাক্ষণই ৬০০-৮০০ কোটি টাকার ছবি হচ্ছে? তাও তো নয়। কিন্তু আমরা ওই ছবিগুলোকেই দেখছি। বাকি ছবিগুলো যে আস্তে করে বেরিয়ে চলে যাচ্ছে। সেখানেও অল্প বাজেটের ভালো, ভালো ছবি আছে তো। ভালো, ভালো সিনেমা আছে। তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলা সিনেমাতে ইদানিংকালেও দেখা গেছে এই ২০২৫ অম এরম ২-১ টা ছবি, যে যারা আ অত প্রচারের মধ্যে যায়নি, কিছু না। কিন্তু ভালো ছবি, পরিচ্ছন্ন ছবি, আ বাঙালি সেন্টিমেন্টে কাজ করিয়েছে, ছবি বেরিয়ে চলে গেছে। কোনো অসুবিধে নেই। আমি যদি আমার এখানকার দর্শকের পালসটা বুঝতে পারি, তাহলে তো ও আমার কিছুটা পথ আমি এগিয়ে যেতেই পারি। যে ক্ষতিটা করেছে, যে আমার জীবনের, আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে, যে সময় আমার বুক ফুলিয়ে দাপটের সাথে আরো ছবি করার কথা, সে সময় আমি করতে পারিনি। তার কারণ হলো আমি তখন এই বাংলা ছবির টাইটেল কার্ডে এই যে ব্র্যাকেটে চেন্নাই, মুম্বাই এগুলোকে তো তখন আমি চ্যালেঞ্জ নিচ্ছি। হ্যাঁ। এবং বাংলা ছবিটা একটা সময় চলে গেল এমন কিছু লোকেদের হাতে, যারা বাংলার ভাষা, বাংলার সংস্কৃতির কিচ্ছু জানে না। তারা একটা অন্য ভাষার ছবিকে হ্যাঁ, কপি পেস্ট করছে। ঠিক। কপি পেস্ট করতে গিয়ে কি হলো? যে দর্শক একটা সময় ছুটির দিনে সবাই মিলে গিয়ে ছবি দেখত, তারা সে ছবি দেখতে চাইছে না। সেখানে একটা মেলোড্রামা, যেটা, যে অভিনয় আমাদের বাঙালি মেনে নেয় না। কারণ আমরা বাঙালিদের মেলোড্রামাটিক অত কিছু পছন্দ করে না। যে, যে সেক্টরটায় হয়, যেরকম হয়, সেখানে সিনেমার ভেতরে এমন ডবল মিনিং সব শব্দ ব্যবহার করা হচ্ছে, যেটা ভীষণভাবে অশালীন। সেটা আমাদের সংস্কৃতিতে যায় না। সেখানে যেসব
ঘটনাগুলো দেখানো হচ্ছে, সে ঘটনাগুলো আমরা বাঙালিরা খুব একটা মেনে নিতে পারিনি, বা মধ্যবিত্ত বাঙালি যারা দর্শক ছিল, বাংলা ছবির দর্শক, তারা মেনে নিতে পারেনি, তারা চলে এসছে, তারা হল থেকে চলে এলো। এবার দেখো আরেকটা সম্পর্ক, আবার আরেকটা ঘটনা ঘটলো কি, যে সিঙ্গেল স্ক্রিন ছিল, আমরা এখানে দেখেছি মহুয়া, হুম। পদ্মশ্রী, ভারতী, বিজলি, ইন্দিরা, পরপর পরপর হল রয়েছে। গেলাম, এটা হাউসফুল, দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম, ব্ল্যাকার ছিল, টিকিট আছে কি নেই, হলো না, পর্দায় পোষালো না, অন্য আরেকটা হলে গেলাম, গিয়ে ছবি দেখে পেলাম। এখন ব্ল্যাকার হচ্ছে কর্পোরেট, তুমি অ্যাডভান্স সেখান থেকে টিকিট কাটতে পারো, তার জন্য হাউসফুল হতে হবে না। ফাঁকা হলেও তার মাধ্যমে টিকিট কাটতে গেলে পরে তোমার এক্সট্রা টাকা দিতে হবে, ফাঁকা হলেও তার মাধ্যমে কাটলে এক্সট্রা টাকা দিতে হবে। অবশ্যই। আচ্ছা। তুমি অ্যাপে যাও, গিয়ে টিকিট কাটো, কিন্তু টিকিটের দামের সাথে তো তোমার এক্সট্রা টাকা হ্যাঁ, দিতে হবে। এক্সট্রা টাকা দিতে হচ্ছে। তো হল ফাঁকা থাকলেও তোমাকে দিতে হবে, কিন্তু সেটাই, তখন তো তা ছিল না। সেটাই। কারণ হাউসফুল হলে পরে ব্ল্যাক করতো, এখন হাউসফুল হওয়ার আগেই কর্পোরেট ব্ল্যাক করে টিকিট। তাতে কি লাভ হয়? তাতে কি লাভ হয় না, ক্ষতি হয়। হ্যাঁ, সেটাই তো বলছি। ক্ষতি হয় এটাই, ধরো এই যে যখন এই মাল্টিপ্লেক্সগুলো হয়েছে, মাল্টিপ্লেক্স হওয়াতে আমার যে দর্শক, বাংলা ছবির দর্শক, তাদের ভেতরে অনেকেই ছিল যারা বাজারে সবজি বিক্রি করে, আমি নিজে দেখেছি যে সবজি বিক্রি টিক্রি হয়ে যাওয়ার পর প্রাচী হলে ঢুকে গেছে সিনেমা দেখতে, সিনেমা দেখে বেরিয়ে সে চলে গেল, একদম তাড়াতাড়ি হয়ে গেছে, ঢুকে পড়েছে। যিনি ট্যাক্সি চালাচ্ছেন, বাস চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, বা সবজি বিক্রি করছেন, বা এই ধরনের জিনিসগুলো যেগুলো হচ্ছে, এই দর্শকগুলো আজকে কি মাল্টিপ্লেক্সে গিয়ে অত টাকার টিকিট কেটে ছবি দেখবে? তাহলে আমরা তো এই দর্শকগুলোকেই হারালাম, এই দর্শকগুলোর কথা ভাবলামই না। তো এই দর্শকের সংখ্যাই তো সব থেকে বেশি, বাংলা সিনেমা থেকে এই দর্শকটাই তো চলে গেল, চলে গেল। তাহলে কি করে হবে? সাউথে তো সেখানে ম্যান্ডেটারি সিনেমা দেখাটা, সাউথের লোকজন হলে বসে সিনেমা দেখবে, এটা তাদের ম্যান্ডেটারি, সকাল 8টার শো সেখানে হাউসফুল হয়। সেই। এটা হচ্ছে বিরাট তফাৎ বাংলা সিনেমা। না, আমরা সকাল ৮টার সময় ওখানে সাউথে সিনেমা দেখে, সেটা দর্শকদের ভূমিকা না, যারা বানাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের ভূমিকা এখানে। এটা তো দর্শক যদি ভালো জিনিস পায়, হ্যাঁ, সেটাই। তাহলে পরে দর্শক কেন যাবে না? একদমই তাই। কিন্তু বাঙালি দর্শকরা সিনেমা দেখতে যাওয়ার হ্যাবিটটাই আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। আর তারপরে এখন তো বলে, ও কি দেখবো, এটা 2 দিন পরেই টিভিতে দেখাবে। আমরা যে এখন শোলে সিনেমা দেখতে পাই, সেটার যে এন্ডিং, সেই এন্ডিংটা ঠিক এরকম ছিল যে ঠাকুর সাহেব যিনি আছেন, তার জুতো দিয়ে ওনাকে পিষে মারছেন। ঠিক আছে? এবার যেহেতু আ যারা সেন্সর বোর্ড আছে তারা বলল যে, "না, আইন হাতে তোলা যাবে না।" তো সেইজন্য সিনটাকে চেঞ্জ করে পুলিশের কাছে ওটা তুলে দেওয়া হয়। তারপরে সেন্সর বোর্ড কাঁইচি চালালো। এরকম এমন অনেক সিনেমাতে দেখি যে সেন্সর বোর্ডকে কাঁইচি চালাতে। অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আর অ্যাজ এ ডিরেক্টর হিসাবে এরকম কখনো ফেস করতে হয়েছে? যদি ফেস মানে আমি বলছি, জানতে চাইবো যে আদৌ সেন্সর বোর্ড কি অ্যালাউ করা উচিত যে না, এই স্বাধীনতাটা অন্ততপক্ষে আমাদের দেওয়া উচিত? কিছু কিছু ক্ষেত্রে তো সেন্সরশিপের দরকার হয়, সেন্সরশিপের দরকার হয়, কিন্তু আহ, সেটা আমি পক্ষে বলবো না বিপক্ষে বলবো, এটা একটা সমস্যায় ফেললে। কিন্তু ঘটনা হচ্ছে হলো যে বাথরুমের দরজা খুলে স্নান করা উচিত নয়, আচ্ছা, বুঝলাম। বুঝতে পেরেছো তো? সুতরাং থাকা ভালো, কিন্তু তার অর্থই নয় যে আমার আহ, শিল্পসত্তার উপরে তাদের অহেতুক কোনো খবরদারি করা। এবার যারা সেন্সর বোর্ডে থাকেন, সব সময় যে তারা সিনেমা বা শিল্প সম্পর্কে সচেতন তা তো নয়। এবং যখন সোলের কথা হচ্ছে, তখন 1975, এবং সেটা হচ্ছিল ইমার্জেন্সি
ডিক্লেয়ার হয়ে গেছে, যার ফলে সেই সময়ে দাঁড়িয়ে অনেক সমস্যাই ফেস করতে হয়েছে। এবছরও যখন এই ডিসেম্বর মাসে সিপি সাহেব এসছিলেন, রমেশ সিপি, আমার সাথে দীর্ঘক্ষণ এই সোলে নিয়েই আলোচনা হচ্ছিল। কারণ আমি একটা সোলে নিয়ে বড় লেখা লিখেছিলাম। তা আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, স্যার এগুলো আমি লিখেছি, কতটা সত্যি আমি তো জানি না, কারণ আমার বিভিন্ন জায়গা থেকে নেওয়া। আপনি যদি একটু আমাকে, তো আমি যেগুলো পয়েন্ট লিখেছিলাম বা বলেছিলাম, তো উনি সবকটাকেই স্বীকৃতি দিয়েছেন, বলেছেন হ্যাঁ এটা ঠিক। সোলের অনেক, মানে সোলে নিয়ে গল্প বলতে গেলে না আজকে, কারণ আহ, একটা বিরাট বড় এপিসোড হবে, ঠিক ঠিক মানে সেটা সোলের মতো বড় হয়ে যাবে। প্রথমত হচ্ছে হলো যে সোলে যে বছর রিলিজ করে সে বছর 11টা ফিল্মফেয়ার নমিনেশন থাকা সত্ত্বেও একমাত্র দ্বারকা দিবেচা, যিনি এডিটার, তিনি ছাড়া কেউ পুরস্কার পাননি। 50 বছর পরে ডিরেক্টরকে সোলের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অথচ সোলে হচ্ছিল আমাদের মাইলস্টোন। সোলের জন্য বিএফ যে পেয়েছিলেন আর্ট ডিরেক্টর আমজাদ খান, শিল্পী হিসেবে একমাত্র আমজাদ খান পেয়েছিলেন, আর্ট ডিরেক্টর পেয়েছিলেন, এডিটর পেয়েছিলেন। এবং না, দ্বারকা দিবেচি হচ্ছিল ক্যামেরাম্যান ছিলেন, সিন্দে হচ্ছেন এডিটর ছিলেন, সিন্দে পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বলছি তো, মানে সোলে একটা, এই যে তুমি একটু আগে যে প্রশ্নটা হচ্ছিল আমরা গোড়াতেই করছিলাম, হুম যে সিনেমা হলে পরেই তার বক্স অফিস, তা বক্স অফিস সোলে হ্যাঁ সব কিছু ছাপিয়ে দিয়েছিল তখন, সব কিছু ছাপিয়ে দিয়েছিল, অথচ হল পাচ্ছিল না। তার কারণ হচ্ছে হলো সেই সময় জয় সন্তোষীমা চলছে, লোকজন জুতো খুলে হলে ঢুকে যাচ্ছে খোল করতাল নিয়ে, সেখানে দাঁড়িয়ে চলে এসছে। মানে বুঝতে পারছো, মানে ভারতবর্ষ একটা এমন দেশ, যে দেবীকে কোথাও কিছু খুঁজে পায়নি তাকে নিয়ে তার টক খাওয়া বারণ, উপোস করে যত রাজ্যের অবিবাহিতা মহিলা তারা উপোস শুরু শুরু করে দিল, ভালো বর পাবে সেই আশায়। আছে আমাদের বাংলা সংস্কৃতিতে শিবরাত্রি, তারপরে চলে এলো সন্তোষীমা, মানে কি কেলেঙ্কারি! শোলে সেখানে কোথায়, শোলে সেখানে সুপার ফ্লপ হয়ে গেল। 2 সপ্তাহ 3 সপ্তাহ শোলে রিলিজ করলো 15ই আগস্ট 1975। শোলে আলটিমেটলি হিট হলো অক্টোবর মাসে এসে। ঠিক আমার এটা আমার সিনেমা নিয়ে লাস্ট প্রশ্ন, তারপর আমরা চলে যাব দুর্গাপুজো নিয়ে। সেটা হচ্ছে আমরা যে ইমেজ ক্রিয়েট করছি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির, প্রত্যেকটা সময় এই যে মাত্র হলো যে নিজের সিনেমাই চলবে, অন্য কারো সিনেমাই চলবে না, এই ধরনের সব সময় আমরা ফিডে, আমি কিন্তু অ্যাজ এ দর্শক কথাবার্তা বলছি, ঠিক আছে, ফিডে সবসময় আসছে এর সাথে ওর ঝামেলা, তার সাথে তার ঝামেলা। কখনো দেখছি ইন্ডাস্ট্রিতে, যেহেতু টেলিফিল্মেও আপনি ছিলেন, সেখানেও দেখছি কখনো যারা ওখানে যে কাজ করে, যারা ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান, তাদের সাথে প্রবলেম, মিলেমিশে সবসময় একটা কিছু প্রবলেম চলছে, এটা কেন? আসলে ছোট বাড়িতে না একজন আরেকজনকে ভালোবাসলেও যেমন অন্য ঘরে শুনতে পায়, আবার একজন আরেকজনকে গালাগাল করলে বা চিৎকার চেঁচামেচি করলে গোটা বাড়ি শুনতে পায়। কিন্তু বড় বাড়িতে যদি তুমি একজন আরেকজনকে ডাকতেও চায় কাছে, তাহলেও সেটা চিৎকার করে ডাকতে হয়, নাহলে কানে পৌঁছয় না। তা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা হচ্ছিল একটা ছোট্ট বাড়ি, সেখানে একটা কিছু আওয়াজ উঠলে পরে সবাই সব কিছু জানতে পারে, শুনতে পারে। যখন বড় ছিল তখন কেউ শুনতে পেত না, এবং বড় বাড়ির ভেতরে অনেক কিছু হয় যেটা অনেক কেউ জানতেই পারে না যতক্ষণ পর্যন্ত সেটা চিৎকার না করা হচ্ছে। এটাই হচ্ছে তফাৎ আমার অন্য ইন্ডাস্ট্রির সাথে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির। যখন সিনেমাতে কাজ হচ্ছে, তখন আপনারা জানেন না হয়তো যে আমাদের যে দুর্গাপুজোর কাজগুলো হয়, তো মানে দুর্গাপুজোর যে থিমের কাজ হয়, তার মধ্যে প্রায় 12টার মতন কিন্তু কাজ প্রেমেন্দ্র বিকাশ চাকি লাইটের কাজ করেন। আমরা যে এত সিনেমেটিক যে একটা অ্যাটমসফিয়ার পাই, সেটা কিন্তু লাইট ছাড়া সম্ভব হতোই না। কি করে একটা কাজের একটা ট্র্যাক ছিল, হঠাৎ করে লাইটের দিকে আবার আবার দুর্গাপুজোতে কেন আসা?
আমি দুর্গাপুজোতে ঢুকি যখন, মানে আমার ঢুকি মানে দুর্গাপুজো তো ছোটবেলা থেকেই আমি দেখছি। দুর্গাপুজোর তখন আমরা ভাগ করে নিতাম যে সপ্তমীতে নর্থে, অষ্টমীতে সাউথে, এরকমভাবে সব প্ল্যান করতাম আমরা যখন ছাত্রাবস্থায়। এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করতাম ট্রামে ট্রামে করে ঘুরে বেড়ানো। এবং কেউ ফার্স্ট ক্লাসে বসে আছে, কেউ সেকেন্ড ক্লাসে বসে আছে। ফার্স্ট ক্লাসে 5 পয়সা বেশি নিত, টিকিটের দাম 15 পয়সা ছিল ফার্স্ট ক্লাস, আর 10 পয়সা ছিল সেকেন্ড ক্লাস। আবার একটা সময় আমরা টুক করে একটু চেঞ্জ করে নিতাম আমাদের মোটা বুদ্ধিতে, মানে বাচ্চাকালের বুদ্ধিতে ধরা পড়তাম। আবার অনেক সময় কন্ডাক্টরের দয়া মায়াতে আমরা বেরিয়েও যেতাম। আমাদের ট্রামে করে ঠাকুর দেখাটা একটা তখন একটা ছিল, মানে ট্রাম তখন অনেকটাই কলকাতায়, সারা কলকাতা ঘুরে ঘুরেই ছিল। এবং বাসের থেকে বেশি এনজয় করা যেত ট্রামে ঠাকুর দেখাটা আর কি, মানে আমাদের কাছে। তো আমরা সেটা যেতাম। কিন্তু যখন আমি আমার প্রফেশনে আসি, তারপরে আমাকে আম আমার বন্ধু-বান্ধব যারা ছিল তারাই অধিকাংশই হলো তখন আম এই এশিয়ান পেইন্টসের আ বিচারক মণ্ডলীর ভেতরে। এবং তারাও মনে করল যে উম আমা আমা আমার তাদের সাথে যোগদান করলে ভালো হবে। সুতরাং আমি গেলাম। গিয়ে তাদের মাধ্যমে যখন ঠাকুর দেখা শুরু করলাম, এতদিন ধরে যে ঠাকুরটা দেখছিলাম আমি, যে ঠাকুরটা দেখার ভেতর আমার একটা আ অদ্ভুত আ সারল্য ছিল। যখন আমি একটা দায়িত্ব পেলাম, তখন দেখলাম আমার এই দৃষ্টিভঙ্গিটা ক্রমশ বদলাতে থাকলো। তখন আমি আ কোনো জিনিসকেই একেবারে, মানে অধিকাংশ সময় যেটা হয়েছে যে গিয়ে যখন দেখেছি, ফার্স্ট যে ওয়াও ফ্যাক্টরটা যেটা কাজে লেগেছে, সেটাকেই আমি সবসময় প্রাধান্য দিয়েছি। যে ১ম দর্শনে যখন আমাকে যে পুজোটা ভালো লাগছে, সেটাকে নিয়ে আমি খুব একটা পোস্টমর্টম করতাম না। হুম। কিন্তু যে পুজোগুলো নিয়ে আ ভাবাতো, বা আমার মাথায় আসেনি একজন পুজো কমিটির লোক বিড়বিড় করে কানের সামনে বলে গেল যে, "আমরা এই ভেবেছি, ওই ভেবেছি, সেই ভেবেছি।" তখন আমার কিন্তু একটা প্যান্ডেলকে আমার পোস্টমর্টম করতে হতো যে, আ এইটার সাথে ওটা বললেন, সেটা কতটা, মানে উনি একটা যে যুক্তি দিচ্ছেন, সেটা কতটা জাস্টিফাইড, সেটা তো বোঝা উচিত, জানা উচিত। সেটাকে কিন্তু আমার নিজের একটা আ ব্যক্তিগত চিন্তাভাবনা, ধ্যান ধারণার ভেতর দিয়ে আবার সেটাকে চিন্তাভাবনা করে একটা মতামত তৈরি করতে হতো। সুতরাং ওইভাবেই কিন্তু আস্তে আস্তে পুজোর ভেতরে আসা এবং পুজো দেখা, অন্যভাবে দেখা, এবং সেটা দীর্ঘদিন। কিন্তু একটা সময় আমি দেখলাম যে পুজোতে পুজোর যে বিবর্তন, সেটা তো চোখের সামনেই অনেকটা দেখা। যে এখন যেটা বলা হয় থিম পুজো, আমরা জানি না মানে থিম পুজোটা কে, কবে, কোথায় ১ম আ ওভাবে বলেছিলেন, বা এটা বোধহয় পত্রিকাতেই লেখা হয়েছিল। এটা তো ছিল না, মানে পুজোর শুরুতে দেখেছি যে আমরা ছোটবেলায় একরকম পুজো দেখতাম, যেটা মুক্তদল, সংঘশ্রী, আ তারপরে আমাদের এই গোলপার্কে গোলবাড়ির পাশেও পুজো হতো। যেখানে আ একটা দুর্গা ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন এবং তার সেই অ্যা যুদ্ধং দেহি ভাব, তার হাতের ত্রিশূলটা, সেটা হঠাৎ করে অন্ধকার করে দেওয়া হলো। তারপর সেই ত্রিশূল, আ আর এদিকে আম অসুর, দু অসুরের খড়গ এই নিয়ে যুদ্ধ হচ্ছে। সব আলোতে হচ্ছে, যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে ধারাভাষ্য, আ আ আমাদের চণ্ডীপাঠ হচ্ছে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটা অদ্ভুত পরিবেশ তৈরি করত। তারপরে হঠাৎ দেখতাম যে শেষে দুর্গা সেই ত্রিশূলটা ছুঁড়ে দিলেন এবং সেই ত্রিশূলটা সোজা এসে অসুরের বুকে লাগলো এবং অসুর তখন বধ হলো। এবং তার আগে অব্দি যে অসুরটা ছিল, সেই অসুরটা কিন্তু খড়গ হাতে ছিল। এবার যে অসুরটা এলো তার বুকে ত্রিশূল।
অর্থাৎ একটা রোটেট প্লেটের ওপরে দুটো অসুর বানানো থাকতো। ওই অন্ধকারের মধ্যে একটা সময় ওই লাস্টে ওটাকে ঘুরিয়ে দেওয়া হতো। বুঝা যাবে? সেইসব আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং সেগুলো অদ্ভুত ইনোভেটিভ আইডিয়াস, যেটা দুর্গাপুজোতে। তারপরে যে দুর্গাপুজোটা যখন এলো সেখানে কিন্তু এই যে ধরো পাড়ার কোনো শিল্পী, হয়তো পাড়ার শিল্পী মানে সে হয়তো আর্ট কলেজ থেকে পাশ করেছে বা আঁকা শেখায় বা কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার, এই রকম কিছু লোকজন তারা দাঁড়িয়ে থেকে পুজোগুলোকে আস্তে 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 ঠিক। করছে। তখনও কিন্তু এই রেগুলার বেসিসে যে শিল্পীদের আনাগোনা, যে এটা কিন্তু তার বেশ কিছু পর থেকে আস্তে 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 শিল্পীরা ঢুকছেন এবং পুজো হচ্ছে। ঠাকুর যেরকম ছিল, ঠাকুর আমরা জানতাম যে অমুক শিল্পীর ঠাকুর অমুক জায়গায় হচ্ছে, অমুক শিল্পীর ঠাকুর তৈরি করছে অমুক জায়গায়। সেটা আমাদের কাছে বিরাট একটা চমক ছিল। কিন্তু মণ্ডপ সজ্জা জিনিসটাকে যে আস্তে 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 যে স্তরে বদলে গেল, সেটা চোখের সামনে দিয়ে দেখলাম। দেখতে দেখতে একটা সময় মনে হলো যে সব কিছু হচ্ছে সেখানে, আলো নিয়ে কোনো চর্চা হচ্ছে না। সে যত বড়ই শিল্পী হোক, সে সময় দাঁড়িয়ে যারা কাজ করছেন তারা সেখানে প্রায় নিরুপায়। কারণ আলো বলতে কিছু মার্কারি ফ্লাড ল্যাম্প বা কিছু পার জাতীয়, পার 64 জাতীয় নাটকের আলো হেন তেন। তার বাইরে যেটা ছিল সেটা মণ্ডপের বাইরে ভীষণভাবে আমরা দেখেছি আমাদের চন্দননগরের। চন্দননগরের আলো। কিন্তু চন্দননগরের আলো কিন্তু কোনোদিন মণ্ডপের ভেতরে এসে দখলদারি করেনি। সেটা বাইরে ছিল। সেটা বাইরে সে বছরের কোনো একটা দুর্ঘটনা বা কোনো ঘটনা, হ্যাঁ? আমরা সেটা দেখছি। কখনো কোনো বিমান দুর্ঘটনা, কখনো রেল দুর্ঘটনা, কখনো আ অ্যা ইন্দিরা গান্ধী হত্যা, হ্যাঁ? এই ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি আমরা এই চন্দননগরের আলোতে দেখতাম। কিন্তু ঠাকুরের ভেতরে অত সুন্দর একটা মূর্তি, অত সুন্দর একটা মণ্ডপসজ্জা, সেখানে কিন্তু আলোর কোনো শৈল্পিক ছাপ দেখতে পেতাম না। আমি বিচারকের আসনে বসেই সারাক্ষণ সেটা নিয়ে বলতাম। আমার বন্ধু-বান্ধবকেও অভিযোগ করতাম। পাড়ায় যাদের প্যান্ডেল দেখতে গিয়েছি তাদেরও বলতাম যে, "তোমরা এটাকে এইরকম করে দাও না, একটু এইরকম করো, এটা দেখতে এরকম হবে, এটা।" আমি বলতাম। কিন্তু একটা সময় মনে হলো যে না, এই মাতব্বরিটা আমি করব না। আমি আ নিজে কাজ করব। আমি নিজে কাজ করব। বরঞ্চ বিচারকরা আসুক আমার কাজ দেখতে। আমি কি ভুল করেছি তারা বলুক। আমি প্রত্যেকের ভুল ধরছি। এটা আমার খুব একটা আ সবার কাছে একটা অপ্রিয় হয়ে যাওয়া হয়। কারণ মানুষের রেগুলার সমালোচনা বা ভুল করলে পরে তারাও একটু এভয়েড করে। যে সেটাও একটা জিনিস। প্লাস আমি তো ভুল ধরার জন্যে বেরোইনি। আমি ভুল শুধরানোর জন্য বেরিয়েছি। তা এত লোককে আমি তো ভুল শুধরাতে পারব না। তার থেকে বরঞ্চ আমি ফিল্ডে দাঁড়িয়ে ভুল করি, ঠিক করি। আসুক বিচারকরা দেখুক। তারপর তারা বলুক। আজকে তো ধরো আমি যে সময় মানে শুধুমাত্র আলোকশিল্পী হিসেবে এসছিলাম আ দুর্গাপুজোর ক্ষেত্রে। তার আগে কি আজকে তো আলোকশিল্পী হিসেবে কোথাও কাজ হয়নি? আলোকশিল্পী তখন একটা ইলেকট্রিকের নাম থাকতো। না, আমি মানে বলছি একটা আলো আপনার না, আমি আমি যখন কখনো হয়নি? না। আচ্ছা। আমি একটা সময় নিজেই স্বেচ্ছায় ২০০৯ নাগাদ আমি বেরিয়ে এলাম যে না, এবার আমি নিজে কাজ করব। আজকে তো এটা অনেকের কাছে প্রফেশন। মানে আজকে তো তারা আ আলোকশিল্পী হিসেবে কাজ করছেন। যথেষ্ট দক্ষতার সাথে কাজ করছেন। নানা রকম চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন, ভালো কাজ করছেন। কিন্তু কাউকে না কাউকে একজনকে তো এগিয়ে আসতেই হবে। ঠিক। তা আমি তখন আমার মনে হয়েছিল আমি এত চিন্তা ভাবনা করে এগোইনি। ভবিষ্যতে কি হবে, এ হবে বা আমার আজকে ইন্টারভিউ নেওয়া হবে সেটাও আমি তখন জানতাম না। আমি আমার নিজের ইচ্ছায় এসে আমি আলোর কাজ করেছি। আচ্ছা, তখন বিচারকের আসনে গিয়ে ১ম যে আলোটা দেখা হচ্ছিল, এখন
প্রায় হয়ে গেল 2000 আমি 20 2009 থেকে 9 যদি নিজে হয়, কাজ ধরে করছি। নিচ্ছি 16 বছর 17 বছর যদি হয়, কতটা আলোতে চেঞ্জ এসছে? বিরাট পরিবর্তন এসছে। আলোকে সেই সময় আলোক শিল্পের ভিতরে কোনো নান্দনিকতা ছিল না। বড়, বড় লাইট ঠাকুরের মুখে মারা রয়েছে, সেটা দিয়েই ছিল। আর কিছু, কিছু ওই যে বললাম পাট-টাট দিয়ে জ্বলছে, নিভছে-টিভছে করা হতো। আলোর কিছু নিয়ে চিন্তা ভাবনা হতো। কালীপুজোতে ডাকিনী, যোগিনী দুটো চোখে দুটো লাল লাইট লাগিয়ে দেওয়া হতো। তারপর চোখের পাতায় দুটো নারকেল মালা লাগিয়ে দেওয়া হতো। পেছন থেকে দড়ি দিয়ে টানলে আলো জ্বলছে, আবার ছেড়ে দিলে পরে নারকেল মালা জমে যাচ্ছে, মানে চোখে তাকাচ্ছে, নিচ্ছে। এ ছোটবেলায় আমারও কাজ ছিল, আমিও করেছি। সারাক্ষণ দড়ি টেনে হাত ব্যথা করে তারপরে মঞ্চে দাঁড়িয়ে যারা না হলে নয় তার ভেতর আমাকে ডেকে আমাকে একটা ব্যাচ পরিয়ে দিয়েছে। ওই ব্যাচের আনন্দে আমি গোটা কালীপুজোর রাত্রে ওই ডাকিনী যোগিনীর চোখের পাতা ফেলেছি, লাল লাইট জ্বলছে আর নিভছে, সে অভিজ্ঞতা আমার রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে এসে সেটা শুধুমাত্র যে আলো ও, বস্তুটা এতটা আমাদের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আজকে আলো যে জায়গায় চলে এসছে, সেটা আমাদের ভাবনা চিন্তায় অনেকটা বেশি সাহায্য করেছে। আলো এত আধুনিক হয়েছে যে আজকে আলোর নান্দনিকতার পেছনে শুধুমাত্র ব্যক্তি আমি নই, একটা বিজ্ঞান আমাকে ভীষণভাবে সাহায্য করছে। ঠিক। সেটাকে নিয়ে আমি পথ চলছি এবং সকলেই যে আকারের আলো ছিল, যে তাপমাত্রার আলো ছিল, যে বিপজ্জনক আলো ছিল, সেখান থেকে তারা অনেক নিরীহ হয়ে গেছে। এখন তাদেরকে অনেক কাছে যাওয়া যায়, আলোকে ধরা যায়। হ্যাঁ, কিন্তু আলোর ধর্মটা বদলায়নি। আলোর ধর্ম সরল পথে চলার, সরল পথেই চলছে, কিন্তু তার আকার এবং প্রকার ভেদে একটা বৈজ্ঞানিক বিরাট পরিবর্তন এসছে, যেটা কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে আজকে ভীষণ সহায়তা। কারণ এখন এখন যেহেতু সবার হাতে মোবাইল রয়েছে, আর আমরা যখন ঠাকুর দেখতে বেরোই তখন ম্যাক্সিমামটাই ফোনেই থ্রু দিয়েই ঠাকুর দেখছি, আর সেলফিও তুলছি, ঠাকুরের ওই পুরো ব্যাপারটা তুলছি। তো তার ফলে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি, প্রত্যেকটা ফ্রেম, বিশেষ করে আমি আলোর তো আমার ক্রেডিট দিতেই হবে, প্রত্যেকটা ফিল্ম একদম সিনেম্যাটিক একদম স্টাইলেই আমরা চোখে দেখতে পাচ্ছি এটা। যেহেতু নিজে সিনেমার লাইনে অনেকদিন ধরে কাজ করা হয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সেটাই কি আজকে এই সিনেম্যাটিক, এই বড় আকারে আমরা স্কেলে এটা আমাদের সামনে দুর্গাপুজোকে প্রেজেন্ট করার দেখতে পেয়েছি? অবশ্যই, অবশ্যই। আমরা যদি আলো নিয়ে কথা বলতে যাই, আমি একটু পেছন দিয়ে আসছি। আহ, বাংলায় প্রথম আলো নিয়ে কাজ করেছিলেন সতু সেন। দুর্গাপুজোয়? না, ও, আলো আলো বিষয়টা, বিষয় নিয়ে। আলো বিষয় নিয়ে বাঙালির মধ্যে প্রথম যিনি কাজ করেন তিনি হচ্ছেন সতু সেন। তিনি মূলত থিয়েটারের আলো করেছেন এবং সার্কারিনা মঞ্চ যে ঘুরছে এটা সতু সেনেরই পরিকল্পনা। তিনি একজন ইঞ্জিনিয়ার, বিদেশে ছিলেন, প্রচুর পড়াশোনা, প্রচুর কিছু নিয়ে এসে তিনি আলো নিয়ে কাজ করেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি তাপস সেন। এবার কেন বলছি তাপস সেন? তাপস সেন যে শুধুমাত্র আহ, নাটকের আলো করেছেন তা নয়, মৃণাল সেনের ছবিতেও তাপস সেনের আলো আছে, খান্ডাহার তাপস সেনের আলো। তাপস সেন, ইনফ্যাক্ট তাপস সেন যে- তার জীবনের শুরুই করেছিলেন আলোক শিল্প, মানে সিনেমার ক্যামেরাম্যান হিসেবে। কিন্তু বম্বেতে গিয়ে তিনি কাজও শুরু করেছিলেন, কিন্তু একটা সময় তিনি মনে করেছিলেন এবং চলে আসেন। পরবর্তীকালে ঋত্বিক ঘটকের সাথে একটা আলাপ হয় এবং তারপরে উনি সম্পূর্ণভাবেই এই দুনিয়ায় চলে আসেন এবং তিনি তো আইফেল টাওয়ারকেও সাজিয়ে এসছেন তাপস সেন। হাওড়া ব্রিজে যে আলো দেখি সেটাও তাপস সেনের করা। তাপস সেনের শুধু তাই নয়, প্রচুর কাজ আছে তাপস সেনের আলো। কনিষ্ক কনিষ্ক সেন তিনিও করেছেন। আমি যখন সিনেমাতে লাইট করছি বা সিনেমাতে লাইট করছি, সেখান থেকে বেরিয়ে যখন আমি দুর্গাপুজোতে লাইট করেছি, আমি সেরকম থিয়েটারেও লাইট করেছি। শুধু আলোর তো রকমভেদ নেই। আলোকে নিয়ে
আমাকে এক এক জায়গায় এক এক রকম এক এক পরিবেশে আমাকে আলো করতে হয়েছে। বা এই যে আলোটা আমি করছি ঠাকুরের দুর্গাপুজোর সময়, সে আলোটা তো আহ, কয়েক দিনের জন্য করা। আবার কিছু কিছু ইনস্টলেশন আছে যেগুলো বছরের পর বছর ধরে থাকছে। সেগুলো আমার প্রচুর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমার যেগুলো জায়গায় সুযোগ পেয়েছি সেখানে গিয়ে করেছি। তা সুতরাং সিনেমার আলো, থিয়েটারের আলো বা দুর্গাপুজোর আলো, যাই করি না কেন আমার ভেতরে তো সিনেমা ঢুকে রয়েছে। সুতরাং সেই আলোর চরিত্রে একটা মানে একটা লাইট অ্যান্ড শেড থাকবে না, এটা তো হয় না। কারণ আলো জ্বাললে আপনি জ্বাললেও আলো, আমি জ্বাললেও আলো। কিন্তু আমি তো আলো জ্বালি না, আমি বরঞ্চ আলো জ্বেলে অন্ধকার তৈরি করি, যার ভেতরে একটা চরিত্র থাকে। আমাদের ইন্টারভিউতে একজন বিখ্যাত আর্টিস্ট তিনি বলছেন, আমরা জিজ্ঞেস করেছিলাম বিহাইন্ড দ্য সিনে যে এখনো তো পুজোর কাজ তো চলে এলো একদম সামনেই, হুম। আর এখন তো রেডি আর কতদূর বাকি আছে? তখন বলছে খুব চাপ তো আছে, এখন রেডি হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, যখন গেস্টরা আসবে তখন আমরা আলোর যিনি আছেন দাদা, তাকে আমরা বলে দেবো কোথায় কি স্পট, কোনটা কি দেখাতে চাই, সেই জায়গাটা আমরা ঠিক করে দেবো। পুরো দায়িত্ব উনি সামলে নেবেন। আর এক মুহূর্তে এই যে চেহারা আছে তার পরিবেশ পুরো পাল্টে ফেলতে পারবেন একজন আলোক যিনি সজ্জা করছেন। তো এইটা একজন শিল্পী মানে যিনি থিমটা ভাবছেন আর একজন আলোক সজ্জা হিসেবে আলোক শিল্পী, এই দুজনের কোলাবোরেশন কি প্রথম দিনই যখন ওই থিম ভাবা হয় সিঙ্ক্রোনাইজেশন শুরু হয়ে যায়? অধিকাংশ ক্ষেত্রেই তাই। অধিকাংশ ক্ষেত্রেই তাই। কারণ যিনি থিম শিল্পী, যিনি প্রধান শিল্পী, যিনি কাজ করছেন, আহ, তার সাথে যদি ঠিকমতো সঙ্গত না থাকে তাহলে অনেক সময় তাল কেটে যায়। কারণ একটা জিনিস হচ্ছে, উম, যাই হোক না কেন সেটাকে তো দেখাতে হবে। সেটাই। যদি দর্শক সেটা না দেখতে পায় তাহলে তো সেই শিল্পের কোনো মূল্য থাকলো না, সেটা তো অন্ধকারে ঢাকা পড়ে রইল। কিন্তু কতটা দেখাবো বা কিভাবে দেখাবো তারও তো একটা ধরন থাকে। সুতরাং আমি যেটা আগেই বললাম যে আলো জ্বালালেই আলো দেখানোই যেতে পারে, কিন্তু আলোর একটা নান্দনিকতা আছে। এই এস্থেটিক্স বা নান্দনিক জিনিসটা, এটার কোনো বই নেই। এটার সারা পৃথিবীতে এস্থেটিক্সের ওপর, মানে আমি এই এস্থেটিক্সটা শিখবো, এটা কোনো বই না। এটা অভিজ্ঞতা এবং রুচি সম্পূর্ণটাই, এবং সেখান থেকেই তৈরি হয়। একজন শিল্পী একটা স্কাল্পচার, যিনি মূর্তিটা গড়ছেন, তাকে আমি আমি একটা বলতে পারি, একটা স্কেচ এঁকে দিতে পারি, কিন্তু সে যেভাবে ফুটিয়ে তুলছে সেই এস্থেটিক্সটা তার তার ভেতরের জিনিস। সেটা কোনো বই পড়ে হবে না যে ঠাকুরের মুখটা এইরকম, ঠাকুর, হ্যাঁ আলো ওই রকম। সুতরাং ওই এস্থেটিক্স জিনিসটা সমস্ত কিছুকেই বদলে দেয়। এবং যখন একজন শিল্পী ভাবনা চিন্তা করছেন তখন থেকেই আমারও একটা, মানে একদম প্যারালালি ভাবনা চিন্তা থাকে যে কি হতে পারে। কিন্তু আলো যতক্ষণ পর্যন্ত না জ্বলছে ততক্ষণ পর্যন্ত বোঝা বড় মুশকিল। কিন্তু একটা ধারণা করে নিতে হয় অভিজ্ঞতা দিয়ে, যে ঠিক আছে আমার যদি এই রকম একটা আলো নেই তাহলে সে কত দূর অবধি কিভাবে যেতে পারে, আমি তাকে কিভাবে নেব। আবার এখন যেহেতু আহ, অধিকাংশ শিল্পী তারা লোহা ব্যবহার করেন, হুম। সেক্ষেত্রে আমাদের একটা আলাদা সতর্কতা, মানে বাড়তি সতর্কতা আমাদের রাখতেই হয়। যে যদি কোনো কারণে আমাদের শর্ট কোথাও সার্কিট। শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেটা একটা ভয়ঙ্কর জায়গা নেবে, বীভৎস একটা দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারে। যে কারণে আমাদের আগাম সতর্ক থাকতে হয়। সেটা শুধুমাত্র একটা আর্থিং পয়েন্টে তা নয়, লোহা থাকলে বা আই লেভেল বা যতটা মানুষজনের হাতের মধ্যে, আমি অধিকাংশ ক্ষেত্রেই সেক্ষেত্রে 12 ভোল্টে চলে যাই, যাতে কোনো রকম
ঝঞ্ঝাট না হয়, সেক্ষেত্রে আরও বেশি লিমিটেশন। কারণ একটা 220-তে কাজ করা আর 12 ভোল্টে কাজ করা এক নয়, বা তার অপশন অনেক কমে যায়, অনেক কিছু লাইট কমে যায়। তখন আবার নতুন করে ভাবতে হয় যে এটাকে কি করে নিয়ে যাব, কিভাবে। কারণ একটা 12 ভোল্টের আলো দিলে তো হলো না, সেটাকে দূর থেকে যাতে দেখা যায়, চোখে পড়ে, এবং তারও একটা উম, হিসেব করা যে কতগুলো সেগমেন্টে তাকে ভাগ করব, কিভাবে নিয়ে আসবো। হঠাৎ করে একটা আলো তো আমি দিতে পারবো না, যেহেতু এই আলোগুলোর কিছু লিমিটেশনস আছে, আমি আগেই বললাম। সুতরাং সেই মতো ভাবে ভাবনা চিন্তা করতে হয়। আমি জানি আপনি খুব ঘুরতে ভালোবাসেন। দুর্গাপুজোতে এটার কি কোনো প্রভাব আপনি আনেন? যেহেতু বিদেশে যাচ্ছেন, সেখানে মিউজিয়ামগুলোকে অবজার্ভ করছেন, কিভাবে কি লাইট হচ্ছে না হচ্ছে। সেটার সাথে দুর্গাপুজোতে মানে যখন দেখেন, তখন কি এটার ভাবেন যে আমি ওই ইন্সপিরেশনটা নিয়ে এখানে এপ্লাই করব? সেটা ভাবি না বললে পরে তো ভুল। আজকাল যখন সব জায়গাতেই নড়াচড়া শুরু করেছে, কারণ একটা সময় তো এত নড়াচড়া ছিল না আমাদের, বললামই যেটা তো। কাইনেটিক যেটা। হ্যাঁ, যে আমাদের ডাকিনী যোগিনীর চোখটাই শুধু নাড়াতাম। এখন তো কাইনেটিকের জন্য অনেক কিছুই নড়াচড়া করছে। এই নড়াচড়া জিনিসটা কিন্তু আমাদের এখানে পুজোতে খুব একটা আ প্রাচীন বলব না। তবে ছিল, আগেও ছিল। আমি তো আগেই বললাম ঠিক, যে ২ টো অংশুর হতো, ঘুরে যেত। ঠিক। একেবারে নতুন নয়। একটা কায়দায় এসছে। তখন ম্যানুয়াল ছিল, এখন মেকানিক্যাল হচ্ছে। কিন্তু এই আ বিদেশে এই যে নড়াচড়া এবং তার উপর যে আলো প্রক্ষেপণ, সেটা কিন্তু অ একটা অ অন্য পরিবেশ তৈরি করে, অন্যরকম। যেটা ভাবায়, এবং শুধু ভাবায় না, সাধারণের দৃষ্টি আকর্ষণ করে। মানে আমি কোনো কিছু ঢুকলাম, আমি তো দেখতে বাধ্য নই। আর এখন তো মানুষ দেখেও না। এখন আগে ফোনটা আগে তুলে ফোনটা নেয়। ওঠে। হ্যাঁ? কিন্তু কোনো জায়গায় তাকে দেখাবো আমি। কি দেখাবো? সেটা তো আমাদের উপর হ্যাঁ, হ্যাঁ। নির্ভর করছে। যে আমি চাই ওটা দেখাতে। আমি ভীষণভাবে চাই ওটা দেখাতে। কিন্তু সবার জন্যে নয়। কেউ হয়তো দেখল, কেউ দেখল না। দেখতে পেল না। ঠিক। আমি এই ক্ষেত্রেই বলছি যে গত বছরে ২০২৫-এ রাজডাঙ্গায় যে কাজটা হয়, সে কাজটায় একটা ঢুকেই তারপরেই একটা জায়গা ছিল যেখানে একটা জল নড়ছে, যেখানে লোকজন খুব সুন্দর অ্যাপ্রিশিয়েট করেছেন, প্রত্যেকে দেখেছেন। যেখানে জেন্ডার নিয়ে কাজ ছিল, যে এরা কারা, স্ত্রী মানে পুরুষ না নারী, আমরা কিছু দেখায়নি। দেবাশিস বারুই তার ঊর্ধ্বে গিয়ে দুটো ফিগার জলকে নাড়াচ্ছে। কিন্তু ওখানের ওই জল যেটা ছিল, সেই জলের একটা রিফ্লেকশন আমি পেছনে ঠাকুরের ওপরে যে শিবের যে একটা আকৃতি ছিল, হ্যাঁ, তার উপরে আমি একটা রিফ্লেকশন নিয়ে গিয়েছিলাম। আচ্ছা। যেটা এখানে যখন জলটা নড়ছে, তখন ওটা হালকা একটা রিফ্লেকশন উপরে খেলছে। কিন্তু ওটা আমি খুব একটা হাইলাইট করিনি। কারণ হাইলাইট করলেই না ওটা একটা অত্যন্ত সস্তা হয়ে যাবে। যার দেখার সে দেখবে, বুঝতে যার পেরেছি। বোঝার সে বুঝবে। জিনিসটাকে সস্তা করে লাভ নেই। যখনই তুমি একটা গভীর জিনিসকে খুব হাইলাইট করে কিছু করতে যাবে, অটোমেটিক্যালি ওটা সস্তা হয়ে যাবে। এবছর পুজোতে কতগুলো পুজো করা হয়েছে? বা নরমালি কতগুলো করা হয় এভারেজে? ২০২৪ অব্দি একটু বেশি পুজো করেছি। এখন বয়স একটা বিষয়, এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে হলো যে এখন আ রুচি এবং পছন্দটা বদলাচ্ছে। সুতরাং না বলার একটা প্রবণতা বাড়ছে। করব না। হ্যাঁ? কারণ অনেকে করছে, করুক। আমি যেহেতু কোনোদিনই ভিড়ের ভেতর হারিয়ে যেতে চাইনি বা ভিড়ের ভেতর হারাতে চাই না। সুতরাং আমার যদি মনে হয় যে আমি ২ টো কি ৪ টে কাজ করব, সেটাই যদি ভালো হয়, তাই থাকবে। এই ২০২৫ এ ৬ টার মতন করেছিলেন। জানতে পারি নামগুলো? উত্তরে দক্ষিণ পাড়া, হ্যাঁ, দমদম দক্ষিণ পাড়া, তারপরে বন্ধু সকল বাগুইহাটি,
আহ, তারপরে শিকদার বাগান, হিন্দুস্তান পার্ক, আহ, শিব মন্দির, রাজডাঙ্গা। আচ্ছা। আর যদি বলি আর্টিস্ট হিসেবে আপনি এতদিনের জার্নিতে আর্টিস্ট যারা রয়েছেন, থিম শিল্পী, তাদের কার কার সাথে কাজ করেছেন আপনি? অনেকের সাথে, একটু এমনি নাম জানতে মানে চাইছি। সব থেকে বেশি কাজ করেছি আমি অনির্বাণের সাথে। ওর সাথে আমার ভীষণ স্নেহের একটা সম্পর্ক। ও আমাকে ভীষণই শ্রদ্ধা করে। 2024 অবধি অনির্বাণের প্রায় সব কাজই আমি করেছি একটা সময় থেকে। তাছাড়া সুব্রতর সাথে করেছি, দেবাশিসের সাথে করেছি, আবার ওই প্রদীপের সাথে করেছি, বিমল সামন্ত, অমর সরকার, শিবু, আহ, কার নাম বাদ চলে যাচ্ছে আমি জানি না। আমি তো অনেকের সাথে কাজ করেছি, মানে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অনেকের সাথেই অনেকের করেছি। সাথে করা হয়েছে। এবার আমার পূর্ণেন্দুদা, পূর্ণেন্দুদা, মানে বাদ পড়ে যাবে, অনেকের নাম বাদ পড়ে যাবে, তারা অখুশি হবে কি আমার নাম কেন, গোপাল পোদ্দার। না ঠিক আছে, আমি হ্যাঁ, আমি এমনি অন্য কারণে জিজ্ঞেস করলাম যে এরকম কি কখনো আর্টিস্টদের সাথে হয়েছে যে, এমন অনেক আর্টিস্টকে আমি বলতে শুনেছি আমাদেরকেই, যে তারা কি বানাচ্ছে তারা নিজেরাই কিন্তু জানে না, তারা টাইম টু টাইম ওই মাঠ পায়, তারপর কাজ করতে করতে থাকে। তাহলে যার ভিশন তখনও অতটা ক্লিয়ার নয় যে আমি কি বানাবো, ও জানে হয়তো, আমি তাকে ছোট করছি না, মানে তাহলে লাইটকে কিভাবে গাইড করবে যে আমি এখানে এই আলো চাই, এখানে আলো চাই? এরকম প্রচুর শিল্পী আছে যারা আহ, আহ, মানে স্টেজে এসে হ্যাঁ, তারা নতুন নতুন ভাবনা চিন্তা নতুন নতুন করতে থাকে। সেক্ষেত্রে আমার আমার ক্ষেত্রে কি হয় যে আমি করলাম একটা লাইট, করলাম, করে এগোলাম, কিন্তু দেখলাম পরবর্তী স্টেজে সে আরেকটা কিছু করেছে, অন্যরকম কিছু। তখন আমাকে আবার এটাকে অফ করে দিয়ে আবার ওটায় শিফট করতে হচ্ছে। এতে একটু, চ্যালেঞ্জটা বেড়ে যায়। হ্যাঁ, চ্যালেঞ্জ বাড়ে। এবং একটা সময় হয়তো আগে হলে হয়তো খুব বিরক্ত হতাম, এখন হই না। কারণ আহ, এটাও তো একটা প্রসেস। হ্যাঁ, সবাই যে আহ, সবাই যে ওই গতে বাঁধা একই নিয়মে কাজ করবে সেটা তো হতে পারে না। সুতরাং পাগলামোটা থাকলে পরেই তো ক্রিয়েশনটা থাকবে। আজকে তো আমাদের বাংলায় সব থেকে বড় সমস্যা, সংস্কৃতি জগতে পাগলের সংখ্যা নেই। এত বেশি তারা অঙ্ক করে। অঙ্ক করা মানুষ একটু পাগল দরকার, সব ক্ষেত্রেই একটু পাগলামি ঠিক। দরকার। এই লাইটের যারা বন্ধুরা রয়েছে, প্রেমেন্দ্র বিকাশের চোখে আর কে কে এই দুর্গাপুজোকে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছে লাইটের? লাইটের ক্ষেত্রে দীনেশ দা কাজ করছেন। দীনেশ দা দীর্ঘদিন ধরেই কাজ করছেন, এবং দীনেশ দার বিরাট একটা অভিজ্ঞতা আছে। উনিও কারণ, থিয়েটারেই। হ্যাঁ, থিয়েটারে উনি পুজোতেও লাইট করছেন। এবং আরেকজনের নাম তো অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে পিনাকিদা, পিনাকি গুহ। পিনাকি দাও দীর্ঘদিন ধরে করছেন। পিনাকি দা, আসলে পিনাকি দাও হচ্ছেন থিয়েটার জগতের লোক এবং তাপস সেনের ছাত্র। ও, সুতরাং পিনাকিদার আলোর একটা গুরুত্ব রয়েছে। সুতরাং উনিও আলো করছেন দীর্ঘদিন ধরে। আর নতুন যারা করছেন, আমি সত্যি কথা বলতে কি, আমার সাথে সকলের অত আলাপ নেই। মানে আহ, আমি আমারটা নিয়ে এত ব্যস্ত থাকি, হ্যাঁ, যে নিজের ঢাক শক্ত না হলে নিজের ঢাক পেটাতে পারবো না তো। তো এখন ঢাক বাঁধছি আর কি, পেটে পেটে না। ঢাক বাঁধা হচ্ছে। আমি আসলে একটা অন্য উদ্দেশ্যে আমি দর্শকদেরকে বলবো আর আপনাকেও বলবো, আমরা অনেক প্রশ্ন মাঝে মাঝে ওঠে শারদ সম্মান বিষয় নিয়ে। সেখানে প্রশ্ন ওঠে যে অন্যান্য সেক্টরের মানুষ যেমন বিনোদ জগতের মানুষরা কি করে বিচারক হয়, ঠিক আছে? আজকে আমি চাক্ষুষ হতে পারছি যে ওই সময় যদি এশিয়ান পেইন্ট শারদ সম্মান এরকম বিচারককে যদি না নিত, তাহলে দুর্গাপুজোর যে এই বর্তমান পরিস্থিতি আলোর দিক থেকে, তাহলে এই মানুষটা কিন্তু উঠে আসতো না। তো এটা অনেক বড় একটা অবদানও রয়েছে এই ধরনের শারদ সম্মানের ক্ষেত্রেও। একটা কথা কি, এই যে একটা বেসরকারি সংস্থা, হুম, তারা আজকে বাংলার দুর্গাপুজোকে, যতটাই ব্যবসায়িক কারণ থাকুক তার ভেতরে একটা তো ভালোবাসা থাকে, নয়তো এত বছর ধরে ঠিক। হয় না।
এই উত্থানের পেছনে কিন্তু তাদের ভূমিকা অনস্বীকার্য। ঠিক। আজকে যদি এই সংস্থা যদি মনে করে এই দুর্গাপুজো নিয়ে যে রকম তর্ক বিতর্ক চলছে বা একটা সৃষ্টি, নানা রকম অনাস্থা, তাতে যদি আগামীকালে তারা মনে করেন যে ঠিক আছে ভাই আমাদের দরকার নেই আর দুর্গাপুজো করবো না, তাতে ক্ষতি কিন্তু আমাদের হবে, ক্ষতি দুর্গাপুজোর হবে, ওনাদের কিচ্ছু ক্ষতি হবে না। তারা একটা রং সংস্থা, তারা একটা সময় যেভাবে এসছিল, এটা শুরু হয়েছিল, তখন তো এটা ওএনএম এর দায়িত্বে ছিল, হ্যাঁ। তখন তো ওএনএম এটা করতো, সেই সংস্থা তারা করতো। আমরা তখন একদিকের পুজো দেখে আরেক দল আরেক দিকের পুজো দেখে মাইকেলনগর ধাবাতে গিয়ে আমরা রাত্রিবেলায় বসে ডিনার করতাম এবং তখন আমরা এক্সচেঞ্জ করতাম কে কোন দিকে যাবে, কারণ তখন না ছিল মোবাইল, না ছিল কিছু। আচ্ছা, কোন মাইকেল নাগাদ দাবাত? আমাদের এয়ারপোর্টের কাছে? এয়ারপোর্টের কাছে আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা ওই জায়গাতে গিয়ে মিট করতাম, মিট করে খাওয়ার টেবিলে আমরা বলে দিতাম হুম। আমি এটা দেখেছি, এটা দেখেছি, ওটা দেখেছি, ও বললো আমরা এটা দেখেছি, ওটা দেখেছি, আবার আমরা চলে। তখন তো এত ভিড় বাইপাসে হতো না, আর আমাদের তখন অত হিড়িকও ছিল না। আমাদের একটা গাড়ি অ্যাম্বাসেডর দেওয়া হতো, যে গাড়িতে কোনো স্টিকারও থাকতো না, আমাদের গলায় কোনো লকেটও থাকতো না। আমরা আলো দেখতাম, চলে যেতাম, দেখতাম। না ছিল অনলাইন, কারোর আবেদন, কারোর নিবেদন, কিচ্ছু নেই। আমরা আমাদের মতো করে ঠাকুর দেখেছি। সেখান থেকেই আবিষ্কার হয়েছে। একটা সময় যতু পার্কও পেয়েছে, একটা সময় বালিগঞ্জ কালচার পেয়েছে। বালিগঞ্জ কালচার বলছি, আমাদের বালিগঞ্জ কালচার তো ইয়েতে আম মোহাম্মদ আলী পার্ক পেয়েছে, হুম। কলেজ স্কোয়ার পেয়েছে। তারাও তো এশিয়ান পেইন্টস। তারা আবার লেক টাউনের আবার আলোর জন্য আপনিও পেয়েছেন। না, না, সে তো পেয়েইছি। সে তো না, আমি আমি আলোচনা। অন্য কথা বলতে চাইছি যে, এখন কিন্তু আর আলোর জন্য সেভাবে আর ওই ক্যাটেগরিটা নেই। অথচ আপনারা যেভাবে কাজ করছেন, আপনার আলো যদি কমে যায়, মানে বন্ধ হয়ে যায়, তাহলে সেই কোয়ালিটি কিন্তু আসবে না। সেখানে কি আপনাদের মনে হয় যে দেখুন, এই সেগমেন্টে আসা উচিত? দেখুন, আমি একটা কথা বলছি। আমি কিছু পাবো বলে আমি এই প্রফেশনে আসিনি। বুঝতে পেরেছি। আমি দেবো বলে এসেছি। কেউ যদি আমাকে তার জন্যে দেয়, হুম। আমি খুব খুশি হই। যদি আমার কাজের একটা স্বীকৃতি পাই, সেখানে আমার নতুন করে উৎসাহ পাই, উদ্দীপনা পাই। নিজেকে মনে হয় যে ঠিক আছে আরো কিছু করব। কারণ একটা স্বীকৃতি দেওয়া মানে একটা শিল্পীর দায়িত্ববোধ আরো বাড়ানো। বেড়ে যায়। তাহলে যদি কিছু পেলে দায়িত্ব বেড়েই যায়, তাহলে তো এবারের মানে ২০২৬ এর দায়িত্ব তো আরো অনেক বেশি। কারণ কেন? কারণ ফোরাম ফর দুর্গা উৎসব এইবারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে নিজেদের দায়িত্ব পালন করেছে। তাহলে এবারে কতটা দায়িত্ব? এটা সত্যি, এবং আমি সত্যিই কৃতজ্ঞ তাদের কাছে। কারণ একটা সম্মিলিত পুরস্কার যখন হয়, একটা বড় আকারের বিচারক মণ্ডলী তারা নির্বাচন করছে আমাকে, হ্যাঁ? যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই লাইফ টাইম অ্যাচিভমেন্টটা বাংলাতে সাধারণত আ জীবনকৃতি সম্মান, মানে এখানে ফুল স্টপ করা হয়। আমি সেদিন মঞ্চেই দাঁড়িয়েই বলে এসেছি যে, "এটা কিন্তু আমার শুরু খেলা, তোমরা রেডি হও।" কারণ আ আমার আমার সত্যিই দায়িত্ব বেড়েছে। আ আমার কাছে তাদের আরো এক্সপেকটেশন বেড়ে গেছে। সুতরাং আমি চেষ্টা করব সেটা যতটা পারি ফুলফিল করার। মানে আ যত রকমভাবে সম্ভব আমি নিশ্চয়ই সেটা করব। এবং আমি সত্যিই কৃতজ্ঞ যে অন্ততপক্ষে ফোরাম ফর দুর্গোৎসব তারা আমার কথা ভেবেছেন এবং আমাকে এই সম্মানে সম্মানিত করেছেন।